অন্যান্য গণমাধ্যমের দায়িত্ব পালন করেছেন। অনেক প্রতিকূলতা, একসময় আক্তার ফারুক সাহেব পত্রিকাটা নিজের করতে চেয়েছিলেন, সেই কয়েক মাস এই সমস্যা গেছে, তারপরে আবার যে 15 বছর ধরে যে সমস্যা গেছে। তো যাই হোক, এই অবস্থায় পত্রিকা তার মহান লক্ষ্য ইসলামের প্রচার এবং প্রসার, এই দায়িত্বটা সঠিকভাবে পালন করবে এবং এই পথ চলায় তার নিরন্তর উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ এরশাদ আলী। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকাল এবং দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার জনাব আবুল হাসান হিমালয়। বক্তব্য রাখছেন জনাব আবুল হাসান হিমালয়। আমরা সংক্ষিপ্ত আকারে সাংবাদিকদের 2-1 মিনিট বক্তব্য শুনেই আমরা অতিথিদের কাছে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রাচীনতম পত্রিকার অন্যতম দৈনিক সংগ্রামের আজকে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আগত সকল সুধীজনদেরকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দৈনিক সংগ্রাম দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করবে এবং 24-এর যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে তার সাথে থাকবে বলে আমি আশা করি। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানে একটু ছন্দপতন ঘটাতে হচ্ছে। আপনারা জানেন খুলনা মেট্রোপলিটন পুলিশের আইন শৃঙ্খলার দায়িত্বে সর্বোচ্চ যিনি কর্তা তিনি এখানে বসে আছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার, তিনি আমাদের অতিথি। উনি একটু বক্তব্য দিয়ে তারপরে উনি চলে যেতে যাচ্ছেন, সেজন্য আমরা অন্যান্যদের আগে তাকে একটু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ জুলফিকার আলী হায়দার আসছেন বক্তব্য নিয়ে। জনাব মোহাম্মদ জুলফিকার আলী হায়দার, মাননীয় পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ। আমি এই সুযোগটা নিলাম, আমার খুব ভালো লাগছে যে আমি নিজে আমার প্রথম জীবনের একদম প্রথম পেশা সাংবাদিকতা, সেটার কথা চিন্তা করে আমার খুব ভালো লাগছে যে একটা পত্রিকা 50 বছর পার করে ফেললো। 50 বছর মানে যৌবন প্রৌঢ়ত্ব একদম পরিপক্ক একটা পত্রিকা। অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এই সংগ্রাম পত্রিকা, আসলে নামটার মধ্যেই সংগ্রাম আছে, নামটা অনেক কিছুর পরিচিতি বহন করে এবং আমি যতটুকু জানি এই সংগ্রাম পত্রিকা একটা আতুরঘরের মতো। অনেক সাংবাদিকের জন্ম, অনেক সাংবাদিকের একেবারে পাঠশালা এটা বলা যায়, যারা এখন হয়তো পরিচয় দেবে না যে আমি সংগ্রামে একসময় ছিলাম, কিন্তু বড় বড় পত্রিকাগুলো সেটা ইত্তেফাক, ইনকিলাব অথবা ইনকিলাবও তো অনেক পরে এসে, সংগ্রাম অনেক আগের। সংগ্রাম থেকে একেবারে হাতে খড়ি এরকম অনেক সাংবাদিক আছে এবং প্রমিনেন্ট সাংবাদিক। তো সেই হিসাবে সংগ্রাম খুব পায়োনিয়ার অনেক ব্যাপারে, সাংবাদিকতার আতুরঘর, অনেক সাংবাদিকের পাঠশালা হিসেবে আছে। তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। তারা এগিয়ে যাক, সত্যের অন্বেষণে তারা এগিয়ে যাক, সত্যের প্রকাশ ঘটাক, মিথ্যাকে পাশে রেখে অথবা নিমজ্জিত করে সত্য প্রকাশ করতে থাকুক। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় পুলিশ কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশ জনাব মোহাম্মদ জুলফিকার আলী হায়দার। তিনি আমাদের মাঝে থাকতে পারলে আমাদেরও ভালো লাগতো, কিন্তু জানেন যে গতকালকেও খুলনায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ছুরিকাঘাত, বোমা হামলা এই প্রতিনিয়তই ঘটছে। ওনার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয়, যে কারণে উনি আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন। আমরা আপনাকে পেয়ে আপ্লুত, আপনাদের কারণেই এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হচ্ছে বলে আমি মনে করছি। এ পর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি
বাংলাদেশের সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহসভাপতি এবং খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সহসভাপতি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম। পাশাপাশি সাথে সাথে দৈনিক খুলনা পরিবারের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং এই একই সাথে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন দৈনিক খুলনা পরিবারের পক্ষে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ মাকসুদ আলী, মুজাহিদুর রহমান এবং আনোয়ার হোসেন। বক্তব্য নিয়ে আসছেন বিএফইউজের সাবেক সহসভাপতি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আনন্দঘন এই মুহূর্তে আজকে যারা এই সংগ্রামের মিলন মেলায় উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি সালাম ও মোবারকবাদ। একটি পত্রিকার 50টি বছর অতিক্রম করা খুব সহজ নয়। শুধু তাই নয়, সেই পথ চলার পথে যদি হয় ব্যাপক বাধা, বিগত 50টি বছরের 5 দশকের 4 দশকে যে পত্রিকাটি অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মোকাবেলা করে আজকে এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছে। আপনারা জানেন, বিগত জুলাই আগস্ট বিপ্লবের আগে এবং পরে আমরা যারা মিডিয়ার সাথে কর্মরত রয়েছি, পত্রিকার গুলোর 2 রকম চেহারা আপনারা লক্ষ্য করছেন। জুলাই আগস্ট বিপ্লবের আগে কিছু পত্রিকার যে ধরনের লেখা ছিল, 5 তারিখের পরে সেই পত্রিকাগুলোই আবার লেখা পরিবর্তন হয়েছে। আমাদের ভাষায় আমরা বলি, কিছু পত্রিকার চরিত্র থাকে পিজিপি, মানে প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, যে সরকারি আসুক না কেন সেই সরকারের পক্ষেই গুণগান গায়। কিন্তু সংগ্রাম একটি ব্যতিক্রমধর্মী পত্রিকা। তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুধুমাত্র সংগ্রামের পত্রিকার যে পূর্বের সাংবাদিক আবু হাসান সাহেবকে যে নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়েছে, বাংলাদেশে কোন সাংবাদিকতা, বিশেষ করে কোন সাংবাদিক আবু হাসান সাহেবকে চেনেন না, আবু হাসান সাহেবের চরিত্র জানে না, তার লেখনীর ধার জানে না, এরকম সাংবাদিকের সংখ্যা খুঁজে আপনারা পাবেন না। সেই ব্যক্তিকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। সংগ্রাম পত্রিকায় কর্মরত থাকার কারণে আমার বিশ্বাস, বাংলাদেশের 64টা জেলার কোন জেলারই সংগ্রামের রিপোর্টার শান্তিতে বাড়িতে ফ্যাসিবাদী আমলে ঘুমাইতে পারে না। এই কারণে বলবো, যারা বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, হাতে গোনা কয়েকটি পত্রিকা যাদের অবস্থান ছিল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, তাদের ভিতর সংগ্রাম ছিল অন্যতম। কিন্তু আবার বিগত ফ্যাসিবাদী সরকারের সমর্থন যারা করেছে, এখন দেখবেন তারাই আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে লেখে। তাই বলবো, একটি আদর্শ, নীতি এবং নৈতিকতা বজায় রেখে সংগ্রামের এই কঠিন পথ অতিক্রম করতে পেরেছে এবং আগামীতেও তাদের সেই অন্যায়, অত্যাচার, দুর্নীতি, নিপীড়ন, জুলুমের বিরুদ্ধে লেখা অব্যাহত থাকবে, এই আশা ব্যক্ত করে সংগ্রামের উত্তর ভবিষ্যৎ কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিনিয়র সাংবাদিক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির নির্বাহী সদস্য, বিএল কলেজের সাবেক ছাত্রনেতা এবং দৈনিক ইউএনপির খুলনা ব্যুরো প্রধান জনাব মোহাম্মদ শেখ দিদারুল আলম। বক্তব্য আছেন শেখ দিদারুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দৈনিক সংগ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, এই অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রথম স্মরণ করি গত 5ই আগস্ট ছাত্র জনতার সেই বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন জীবন পেয়েছি,
সেই শহীদ ছাত্রদের, সেই শহীদ জনতার আর যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করি। আজকে 50 বছর পূর্তি, একটি পত্রিকার 50 বছর পূর্তি একটি বিরল ঘটনা। আমি এই পূর্তির দুটো বক্তব্যের আগেই আমার ছোট ভাই রাশেদ যেমন সংগ্রামের আবু আসাদ সাহেবের কথা বললো, আমি আমার এক নেতার কথা বলবো, যে নেতা জেলখানায় থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়েছিলেন এবং যখন তার হাসি মুখ দেখার কথা তখন তিনি মৃত্যুবরণ করলেন। তিনি হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব রুহুল আমিন গাজী, যিনি সংগ্রামের চিফ রিপোর্টার ছিলেন, যাকে অন্যায়ভাবে আগের সরকার, স্বৈরাচারী সরকার কারা অন্তরালে রেখেছিল। একটি পত্রিকা, আমি যদি বলি সংগ্রামের সমসাময়িক দৈনিক পূর্বাদেশ নেই, সংগ্রামের সমসাময়িক মিল্লাত নেই, সংগ্রামের সমসাময়িক টাইমস নেই, সংগ্রামের সমসাময়িক আরো অনেক পত্রিকা ইতিহাদ নেই, চলে গেছে। কিন্তু সংগ্রাম বহু চড়াই উতরাই পেরিয়ে এখনো রয়ে গেছে। সংগ্রাম তার নীতি এবং আদর্শ নিয়ে বেঁচে রয়েছে। আজকে বক্তব্য দেওয়ার পালা না, আমি সংগ্রাম কর্তৃপক্ষকে বলবো, আমরা যখন একটি মতকে লালন করব সেটা আমরা ভোট কেন্দ্রে লালন করব, কিন্তু যখন আমি একজন পত্রিকার সাংবাদিক তখন কিন্তু আমি একজন বিচারক, এবং বিচারক হিসাবে আমার কাছে সব দল মত পথ সমানভাবে দেখতে হবে, যার যতটুকু ন্যায্য পাওনা তার সেতটুকু লিখতে হবে। আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি, আমি কখনো পত্রিকায় চাকরি করিনি, আমি চাকরি করেছি নিউজ এজেন্সিতে, বিএসএস, বিটিভি, ইউএনবি। সেই জন্য এই কথা বলতে চাই, আমরা সততার পথে থাকলে কেউ তাকে নড়াতে পারবে না। যে জন্য সংগ্রাম হাজার কষ্ট করেছে, নির্যাতিত হয়েছে, তারপরও সংগ্রাম টিকে আছে। আর এখানে আমার বন্ধু অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আছেন, একসঙ্গে সাংবাদিকতা করছি। খুলনা প্রেস ক্লাবের কেউ মেম্বার হলে সে আর কিন্তু যেতে চায় না, কিন্তু পরোয়ার সাহেব যখন সাংবাদিকতা ছেড়ে দেন উনি তার মেম্বারশিপটা প্রত্যাহার করলেন। এটা খুলনা প্রেস ক্লাবের জন্য একটি উদাহরণ হয়ে থাকবো। আমি সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ দিচ্ছি। ছোট ভাই আব্দুল রাজ্জাক রানা অত্যন্ত কষ্ট করে এই প্রোগ্রামটি সফল করার জন্য রাত দিন খেটেছেন, তারও সফলতা কামনা করে ঢাকার থেকে আমাদের নেতা সহ যারা আসছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের ডিআইজি সাহেব এখানে রয়েছেন, উনি আমাদেরই লোক, কারণ উনি যে কাজগুলো করেন সেইটা আদর্শ হয়ে অন্যরা দেখে। আমার প্রিন্সিপাল মাজুর হান্নান স্যার রয়েছেন, যিনি একটা সততার প্রতীক। আমি ডিআইজি পুলিশ কমিশন সাহেবকে তার কথা গল্প করছিলাম। সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমরা সংগ্রামের শুভ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সিনিয়র সাংবাদিক জনাব শেখ দিদুল আলম ভাইকে। আর একটু ছন্দপতন করতে হচ্ছে। আরও একজন পুলিশের খুলনা বিভাগ নিয়ে যিনি চিন্তিত থাকেন সবসময়, আইন শৃঙ্খলা নিয়ে, খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ রেজাউল হক এখন বক্তব্য নিয়ে আসছেন। খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ রেজাউল হক, পিপিএম। আপনারা জানেন যে একটু আগে যিনি কথা বলে গেছেন খুলনার পুলিশ কমিশনার মহোদয়, এবং এখন যিনি কথা বলতে আসছেন খুলনার ডিআইজি মহোদয়, দুজনই কিন্তু একসময় সাংবাদিক ছিলেন। সুতরাং সাংবাদিকদের সাথে তাদের দুজনেরই গভীর সম্পর্ক, আমাদের সাথেও খুব ভালো সম্পর্ক রাখেন। শুধুমাত্র ওই সূত্র ধরে আমার মনে হয় যে পুলিশি ভাবটা তাদের মধ্যে নেই, তারা সাংবাদিক হিসেবে গণমানুষের সাথে মিশে থাকার চেষ্টা করেন। বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি খুলনার রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ রেজাউল হক। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জন্য। আজ দৈনিক সংগ্রামের
50 বছর প্রতি অনুষ্ঠান। দৈনিক সংগ্রামের সাথে যারা জড়িয়ে আছেন, যারা দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এবং এখনো করছেন, যারা এই পত্রিকার সাথে প্রকাশনার সাথে দীর্ঘদিন তাদের জীবন যৌবনের বড় অংশ কাটিয়েছেন, যারা আছেন, যাদেরকে চিনি, যাদেরকে চিনি না, সবাইকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং খুলনা রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। নিঃসন্দেহে একটা পত্রিকার 50 বছর অনেক বড় সময়। সংগ্রামের মধ্য দিয়ে আত্মসম্মানের সাথে, গৌরবের সাথে তার যে মিশন, যে ভীষণ নিয়ে একটা পত্রিকা তৈরি হয়, একটা অর্গানাইজেশন তৈরি হয়, সেটাকে রক্ষা রেখে 50 বছর অতিক্রান্ত করা নিঃসন্দেহে একটা গৌরবের কাজ। এই প্রক্রিয়ার সাথে যারা আছেন তাদেরকে আমরা স্বাগত জানাই। এই প্রোগ্রামের সামনে রেখে তা ব্যানারে রাখা কিছু বিশিষ্ট জনের সংবর্ধনা, সম্মাননা। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আজকে যে মানুষগুলো ভুল করে আমার মতো একজন সাধারণ মানুষকে সম্মাননা দিয়েছে। এখন হচ্ছে সমাজে 2024 সালে কালকে ইসলামিক ফাউন্ডেশন একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আমি প্রাতিষ্ঠানিকভাবে কখনো মাদ্রাসায় পড়ি নাই, একেবারে সাধারণ পরিবারের, মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা একটা মানুষ। আমার বাবা চাকরিজীবী মানুষ। একবার বোধ হয় কোনো রেফারেন্স আসলে বলতে পারবো না, বিভিন্ন সময়ে যারা মুরব্বী, যারা গুণীজন, তাদের সাথে কথা বলে দেখি কিয়ামত কবে, এর জন্য ছোট আলামত আছে, বড় বড় আলামত আছে। তা ওই দিকে আলোচনা আমি করবো না। কিয়ামত হচ্ছে ওই সময়ের কাছাকাছি সময়ে, যখন আমাদের মতো খুব সাধারণ মানুষ, নানা দোষে দুষ্ট মানুষ এই মাইকে এসে বক্তব্য দেয়, এবং যখন ভালো মানুষগুলো সামনে বসে থাকে, তখন বোঝা যায় কেমন সামনে। যখন ধনী লোকজন মারাত্মক পরিমাণ কৃপণ হয়ে যায়, তখন কিয়ামত। যখন অসহায় মানুষ ধৈর্য হারিয়ে ফেলে, তখন কিয়ামত। তাই এটা রাজমেন্টের দায়িত্ব আপনাদের। ওই দুইটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে, যখন এখানে আসি, আমি পুলিশ অফিসার, আমি পুলিশে চাকরি করি, এটা আমার প্রফেশন। কতদিন করি? সরকার যে কয়দিন পর্যন্ত এটা নির্ধারণ করে দেন, আপাতত 59। উই আর নট সো ফার ফ্রম গ্রেভিয়ার্ড। কবর থেকে আমার দূরত্ব খুব বেশি দূর না। মানে আজকে যদি এই মুহূর্তে আমি মারা যাই, মানে কেউ কিন্তু হতাশ করবে না যে লোকটা মারা গেল, বরং অধিকাংশ লোক বলবে যুক্তিসঙ্গত সময়ে লোকটা মারা গেছে এবং লোকটা মারা যাওয়ার বয়স হয়েছে। তা আমরা দোয়া করি যে যে সমস্ত মানুষ আমাদের মাঝে নেই, আমরা সবাই মিলে যদি দোয়া করি, তারপর ওই মানুষগুলো ফিরে আসবে না। আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুক। বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে সমস্ত মানুষ আজও বেঁচে আছে, স্বজনের কষ্ট নিয়ে, সন্তান হারানোর কষ্ট নিয়ে, তাদের এই যে শোক কাটিয়ে ওঠার তৌফিক নেই। মানুষ হিসেবে দুইটি সত্তা, এক আমি সরকারি চাকরি করি, দুই আমি বাংলাদেশের নাগরিক। তা নাগরিক হিসেবে আমার যে উপলব্ধি, 2024 সালের জুলাই এবং আগস্ট মাস, যেটাকে আমরা গণ অভ্যুত্থান বলি, যেটাকে বিপ্লব বলি, আমরা যে নামই বলি না কেন, এই বিপ্লব এবং গণ অভ্যুত্থান খুব অনস্বীকার্য ছিল, ইনএভিটেবল রিয়েলিটি। এখান থেকে পরিত্রাণের উপায় ছিল না। কেন ছিল না? ছিল না এই কারণে, যিনি আমার নেতা, যিনি আমাকে নেতৃত্ব দেন, তিনি তার মানবিক গুলো হারিয়ে ফেললেন, নেতৃত্বের গুণাবলী হারিয়ে ফেললেন, তার যে সততা সেটা হারিয়ে ফেললেন, সঠতার আশ্রয় দিলেন। একটা যে পালস, মানুষের, সাধারণ মানুষের যে পালস, এইটা বোঝার জায়গাটা ভুলে গেল। আমরা যারা চাকরি করি, আমরা ইউনিফর্ম পরি, আমাদের উপরে যে পেশাগত যে দায়িত্বটুকু, ওইটা আমরা পালন করি না। আমাদের যে প্রিয় শিক্ষক, যদি কেউ থাকেন আমাকে মাফ করে দিও, আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না। এমন এক জায়গায় যে শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ না, এমন এক জায়গা মসজিদের ইমাম বলাৎকারের সাথে জড়িত, এমন এক সময়
যে সময়ে ধরেন যে ব্যবসা বাণিজ্য সহ সমস্ত যে প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলা যায়। তা এইরকম একটা অবস্থায় আমরা যারা মধ্যবয়সী মানুষ, আমরা যারা আপোষকামী মানুষ, আমরা যারা সত্য মিথ্যা মিক্সিং করে চলি, যারা কালোকে কালো বলি না, সাদাকে সাদা বলি না, কালোকে ঈশ্বর কালো, সাদাকে সাদার মতো এইভাবে বলি, তখন ঠিক ওই সময় দাঁড়িয়ে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, বেলাল, এ সময় অজস্র যারা আছেন শত শত মানুষ, তারা জীবন দিল। তা রক্ত দেওয়া, জীবন দেওয়ার যে ইতিহাস এই বাঙালি জাতির, এটা নতুন কিছু না। ফরাজে আন্দোলন করে দুদুমিয়ারা জীবন দিয়েছে, তার যারা অনুসারী খেলাফত তৈরি করার জন্য আমাদের পূর্বসূরীরা দিয়েছে, এবং এটাই যে শেষ হবে তাও না। এই যে অ্যাকাউন্টেবিলিটি হারিয়ে ফেললাম, একটা রাষ্ট্রের কর্মচারী হিসাবে কারো মানুষের কাছে মানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এটা তো হইতে পারে না। যারা রাজনৈতিক নেতৃত্ব, তাদের সম্পর্কে আমাদের কমেন্টস করা উচিত না। নিশ্চয়ই বাংলাদেশের নাগরিকের কাছে তার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, আমরা সেই জায়গাতেও হারিয়ে ফেললাম। তো আমাদের শহীদ আবু সাইদ, আমাদের মুগ্ধ, আমাদের ওয়াসিম, আরো যারা যারা জীবন দিল, ঠিক আমাদেরকে ওই অ্যাকাউন্টেবিলিটির জায়গা দিয়ে জাস্ট ওই জায়গাটা নক করে দিল। As a practicing Muslim, we are very much accountable to Almighty Allah in doomsday. কালকে আমাদের দিনে আল্লাহর হিসাবের জায়গা থেকে আপনি মুক্ত না। আমি এই রাজ্যে চাকরি করি পুলিশ অফিসে, হয়তো 3 মাসের একটু বেশি সময় ধরে আমি এখানে জয়েন করেছি। আমি আমাদের সার্ভিসে কাজ করি, যে সার্ভিসে যে কোনো মানুষ অনেকক্ষণ কথা বলতে পারে। তখন এইটু বুঝি নেতিবাচক যে জায়গাগুলো থাকবে, কিন্তু পুলিশ সমাজে কতদিন পর্যন্ত এক্সিস্ট করবে? পুলিশ সমাজে অতদিন পর্যন্ত এক্সিস্ট করবে যতদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিয়ামত না আনবেন। তার মানে কিয়ামতের পূর্ব পর্যন্ত পুলিশ অস্বীকার করবে। এই সমাজে ডেভেলপমেন্ট বলে, মানবিক ভ্যালুস বলে, মানবিক কাজ বলে, সমাজের যে কোনো জায়গাতে পুলিশের সাথে এক ধরনের লিঙ্কিং আছে, এবং এই লিঙ্কিং এর কারণে পুলিশকে মুখোমুখি হতে হয়। কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এসেছিলেন আমাদের শিল্পকলাতে। তো অনেক সুধীজন, অনেক জ্ঞানীজন, অনেক ডিপ্রাইভ মানুষ, অনেক আশাবাদী মানুষ, অনেক বিপ্লবী মানুষ, অনেক ছাত্রিক মানুষ তো অনেক কোশ্চেন করেছেন। প্রায় 33টা কোশ্চেন বোধহয় করেছিল, কোন একটা সার্ভে কে জন্য করেছিল, কেউ আমাকে দেখিয়েছে। এই 33টা কোশ্চেনের মধ্যে শুধুমাত্র 4টা কোশ্চেন, 4টা প্রশ্ন আমাদের ডিপার্টমেন্টের সাথে রিলেটেড না, বাকি সবগুলো পুলিশের সাথে রিলেটেড। তাহলে কেন এই মানুষ এই কোশ্চেনগুলো করে? কোশ্চেনগুলো করে হচ্ছে আপনার স্বপ্নের জন্য, আপনার বেঁচে থাকার জন্য। আপনারা এখনো আমাদেরকে ভালোবাসেন এবং আমাদেরকে ভালোবাসেন বলে আমাদের সমালোচনা করেন। আপনারা এখনো আমাদেরকে ভালোবাসেন বলেই ভাই হিসাবে, সন্তান হিসাবে, শহীদ হিসাবে, স্বজন হিসাবে আপনারা চান যে আমাদের দায়িত্ব পালন করি পেশাদারিত্বের সাথে, আমাদের দায়িত্ব পালন করে মানুষের প্রতি যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের ভিত্তিতে। তা আমরা যারা মানুষ, সঙ্গত কারণে আমরা ভুল করব। মানুষ যদি ভুল না করতো, আল্লাহ পৃথিবীর সৃষ্টি করতেন কিনা জানি না, হয়তো সৃষ্টি করতেন না, তাহলে আল্লাহ ফেরেশতা দিয়ে তো গোটা বিশ্বজগৎ পরিচালনা করতে পারত। তা মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য কি? পার্থক্যের জায়গাটা হচ্ছে শয়তান কখনো তার ভুল অ্যাডমিট করে না, মানুষ ভুল অ্যাডমিট করে এবং মানুষ আল্লাহর কাছে মাপ চায়। তা আমাদের যারা পূর্বসূরি, যারা আমাদের চাকরি করতেন, যারা আমাদের এই সার্ভিসের সাথে জড়িয়েছিলেন, কখনো কখনো পেশাগত দায়িত্ব পালন করতে চাই, দায়িত্বের বাইরে যে কাজ করেছেন, এবং এই কারণে সমাজে যখন আমরা চলি তখন কখনো কখনো আমাদের প্রতি মানুষের রাগ, ক্ষোভ, এই জায়গাগুলো থাকে। তা আপনাদের সমস্ত অভিমান শেষ হবে এটা মনে করি না, বিশ্বাস করি। তবে এইটুকু বলি, দেখুন জানেন যে ডিআইজি হিসাবে আমার উপরে যে অর্পিত দায়িত্ব, সেই অর্পিত দায়িত্বগুলো যেন আমি যথাযথভাবে শেষ করতে পারি। এটা আমি চাইলেই কি সম্ভব? না, সম্ভব না। আল্লাহর রহমত ছাড়া এটা আসলে সম্ভব না, আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। তা আমি বেশি বক্তব্যটা বাড়াবো, শুধুমাত্র ওই জায়গাতে বলবো, আইন প্রয়োগের মধ্যে কোনো সৌন্দর্য নাই। আইন প্রয়োগের মধ্যে কোনো সৌন্দর্য নেই। সৌন্দর্য হচ্ছে আইন মানার মধ্য দিয়ে। তা আপনি যখন চলবেন মানুষ হিসেবে, তখন যেন আইন মানেন, সেটাই প্রয়োজন। জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের পরে স্বপ্ন দেখেছিলাম এই সমাজে জাতি এবং এই সমাজ এবং জাতির যারা থাকবেন তারা নিজেদের মধ্যে তাদের বিবেক দিয়ে পরিচালিত হবে। তা হচ্ছে হয়নি।
এখন আবার আইন ফোর্স করতে হবে। খুব খোলামেলা করে যদি বলতে যাই, কাউকে কোনো মানুষকে আহত না করে, কষ্ট না দিয়ে, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ আমাকে মাফ করুন, এখন এই সমাজে এতগুলা মানুষের জীবন দেওয়ার পরেও আপনি যদি পত্রিকায় দেখেন, দেখবেন কোনো না কোনো মানুষের বাড়ি দখল, গেট দখল, স্কুল দখল, মসজিদ দখল, মন্দির দখল। কি আজব কথা! তাহলে এতগুলো মানুষের রক্ত দেয়, যারা সংগ্রাম করলেন, যারা জীবন দিলেন, তাদের কি হবে? কখনো কি মনে পড়ে না যে মানুষগুলো কেন জীবন দিল? আমাদের যে তরুণ ছেলেরা, তরুণ মেয়েরা যারা রাজপথে আসলো, তারা তো এই দৃশ্য দেখতে চায় না। এগুলো কারা করলো, কারা করছে? মাত্র এই অগাস্ট থেকে আজকে জানুয়ারি মাস, খুব বেশি দিন, হয়তো 5 মাস, ঠিক আগামী 5 মাস পরে আমার সন্তান আবার অরক্ষিত হবে। এবং আমরা যদি ভুল পথে পরিচালিত হই, মধ্য বয়সে আমরা যদি ভুল রাস্তা যাই, ভুল ট্রাকটে যাই, খারাপ কাজ করি, নিশ্চয়ই আমাদের যে পারলৌকিক যে পানিশমেন্ট, সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ইহকালে আমরা অসম্মানিত হবে, আপনার ডিপার্টমেন্টে অসম্মানিত হবে। তাই বিনয়ের সাথে অনুরোধ থাকবে, নাগরিক হিসাবে আমাদের যা দায়িত্বগুলো পালন করা, সেগুলো করা, সেগুলো পালন করা। এদের মধ্যে রেঞ্জ ডিএস হিসাবে একেবারে আস্থার সাথে, বিশ্বাসের সাথে, নাগরিক হিসেবে আমি বিলিভ করি একজন সৎ মানুষ যদি ইনএফিসিয়েন্ট হয়, কালের বিবর্তনে ইনএফিসিয়েন্ট মানুষটা এফিসিয়েন্ট হতে পারে, কিন্তু একটা এফিসিয়েন্ট মানুষ যদি ডিজনেস্ট হয়, একজন শিক্ষিত মানুষ যদি ডিজনেস্ট হয়, আপনি তার কাছ থেকে কিছু পাবেন। এবং আমরা চাই আমাদের প্রতিটা সমাজে রাষ্ট্রে, গোত্রে, সম্প্রদায়, সব জায়গাতে যে সৎ মানুষ তৈরি করে। পারিবারিক জীবনে আপনি যদি সৎ না হন, আপনার সন্তান সৎ হয় না। আপনি কতটা ভালো মানুষ ভাবিকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। দিনের আলোতে যখন আমরা সবাই সামনে থাকি, তখন আমরা অনেক অপরাধী করি না। রাতের বেলা যে রাত আল্লাহ আমাদেরকে বিশ্রামের জন্য দিয়েছেন, তখন যখন কেউ থাকে না, তখন যদি আমি ওই অপরাধ করি, আমার মন যদি ওই অপরাধ করতে সায় দেয়, বুঝবেন যে আমার ভিতর থেকে বদমাইশি শেষ হয়। আমরা শুভ দিন চাই, আমরা ভালোকিত দিন চাই, আমরা আলোকিত দিন চাই। আমরা সত্যিই চাই আমাদের দেশটা সম্মানের সাথে, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে, আদর্শবান মানুষদের পরিচালিত হোক। এই সমাজে আর কোনো অনুকরণীয় মানুষ নাই, অনুসরণীয় মানুষ নাই। আমি 85-এ ম্যাট্রিক পাস করি, আমি আমার জীবন দশাতেও রাজনৈতিক নেতৃত্বের মানুষকে দেখেছি, তাদের একদম দৃঢ় আনুগত্য, আদর্শের প্রতি আনুগত্য, তাদের যে জীবনের প্রতি আনুগত্য, জাস্ট এই জায়গাগুলো দেখেছি। এই যে দিন দিন আপনি দেখবেন যে আপনি অনুসরণীয় কোনো মানুষ নাই। আপনি কি ইমাজিন করতে পারেন 80-এর দশকে কোনো কারণে ধরেন আমার কোনো একটা আঙ্কেল কোনো একটা মেয়ের সাথে রিলেশন করেছিল, প্রেম করেছিল, কোনো কারণে বিয়ে করেনি, অথবা বিয়ে হয় নাই, অথবা তিনি যখন যে মুহূর্তে তার বিয়ে করার দরকার, ওই মুহূর্তে তিনি একটা ভালো চাকরি পান নাই, অভিমানে, ক্ষোভে, রাগে তিনি আর জীবনে হয়তো কাজটা করেন না, তার প্রতি কমিটমেন্টের রাগে। আজকে ওই জায়গাগুলো তো একেবারেই শেষ, একেবারেই নেই। তা আমরা মনে করি যে সামনের যে দিন আমাদের যে সমস্ত শহীদ আত্মা, যাদের রক্তের মধ্যে দিয়ে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই সমাজ একটা ট্রাক্টের মধ্যে দিয়ে চলছে, তাদের যে স্বপ্ন বাস্তবায়ন করে তখনই সব, যখন আপনি চাকরি জীবনে পরিচালিত হবেন, ব্যক্তিগত জীবনে পরিচালিত হবেন, পারিবারিক জীবনে ইন্টিগ্রেটেড থাকবেন, তখন এটা সম্ভব। রেজিডেন্ট হিসাবে আমি যখন এখানে জয়েন করি, তখন কি আশ্চর্য কথা, জাস্ট এই জায়গাটুকু মাফ করবেন, আশ্চর্য একটা বিষয়, জাস্ট আমি এখন শেষ করে দিব, যে পোস্টিং পদোন্নতির সাথে যখন একটা অফিসের টাকার সম্পর্ক থাকে, তখন এই মানুষ কি সার্ভিস দেবে? একটু সম্ভব? আমি এসে এখন কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, সব পর্যন্ত একেবারে শতভাগ লটারি দিয়ে এই পোস্টিংগুলো করি। মাঝে মধ্যে একবার আমার বন্ধু জিজ্ঞেস করলো যে ঠিক আছে, ধর্মের লটারি কতটা পারমিট করে? তা বললাম, ভাই আমি স্কলার মানুষ না, আমি যে কারণে যে উদ্দেশ্যে কাজটি করি সেই উদ্দেশ্য মহৎ, নিশ্চয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন। স্টিল আই এম কন্টিনিউইং। এছাড়া চাকরি জীবনে এইটুকু বলতে পারি যে রেঞ্জ ডিআইজি হিসেবে আমার যে 10টা জেলা, সেই 10টার যে আইন শৃঙ্খলা, আমাদের এফোর্টের কোনো সমস্যা থাকে না। আমরা এফোর্ট দিই, আমরা চেষ্টা করি, আমরা সাকসেস হতে উপরে না হতে পারি, এটা আল্লাহর রহমত, আপনাদের প্রচেষ্টা, আপনাদের আন্তরিকতা, আপনাদের কোঅপারেশন।
কিন্তু এইটুকু বলতে পারি, চাকরি জীবনে আমার সন্তান, আমি এখান থেকে চলে যাব, আমার সন্তান যেন মাথা উঁচু করে এখানে বলতে পারে একদিন আমার বাপ এই খুলনা অঞ্চলে চাকরি করেছিল। আপনি আমার সন্তানকে ভালোবাসবেন কে বাসবেন এটা আপনার বিষয়, কিন্তু আমার সন্তান হওয়ার কারণে আমার বাচ্চার জন্য সমাজে ছোট না হয়। জাস্ট এইটুকুই প্রার্থনা থাকলো, আমার জন্য দোয়া করবেন, আমার বাবা আমার জন্য দোয়া করবেন। আর দৈনিক সংগ্রামের যে 50 বছর, এই 50 বছর উপলক্ষে আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ মাননীয় রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ রেজাউল হককে। আমরা খুলনার সংগ্রামের রানাকেই শুধু চিনি, আব্দুর রাজাক রানা। তার সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য 3 জন জেলা প্রতিনিধি উপস্থিত হয়েছেন। আমরা 30 সেকেন্ডের জন্য একটু পরিচয় করিয়ে দেব। আসছেন সাতক্ষীরা বাগেরহাট থেকে তাজমুল ইসলাম, সাতক্ষীরা থেকে এসেছেন আবু সাইদ। 30 সেকেন্ডের জন্য আপনারা একটু এসে জাস্ট একটু পরিচিত হবেন। আর যশোর থেকে আসছেন MAR মশিউর, এবং খুলনার 3 জন উপজেলা প্রতিনিধি রয়েছেন। ডুমুরিয়া থেকে মঈনুদ্দিন, বটিয়াঘাটা প্রতিনিধি তরিকুল ইসলাম এবং খুলনা শিল্পাঞ্চল প্রতিনিধি সাইফুল্লাহ তারেক। আপনাদের জাস্ট একটু এসে অতিথিদের সালাম বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আপনারা জানেন যে খুলনা প্রেস ক্লাবের একটি সভা চলমান রয়েছে। আহ্বায়ককে আমরা এখানে আটকিয়ে রেখেছি, এটা আমাদের জন্য ঠিক হচ্ছে না। তিনি বারবার অনুরোধ জানাচ্ছিলেন যে তিনি সেই অনুষ্ঠানে যাবেন। তো আমরা এই যে 6 জন সাংবাদিক সংগ্রাম পরিবারে রয়েছেন, বাগেরহাট জেলা প্রতিনিধি তাজমুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাইদ এবং যশোর জেলা প্রতিনিধি MAR মশিউর এবং ডুমুরিয়া মঈনুদ্দিন, বটিয়াঘাটার তরিকুল ইসলাম এবং শিল্পাঞ্চল প্রতিনিধি সাইফুল্লাহ তারেকের সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন বাংলাদেশ পাবলিকেশনস লিমিটেডের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোবারক হোসেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। সাথে রয়েছেন আব্দুর রাজাক রানা, খুলনা বিভাগীয় প্রধান। আমরা ফটো সেশনটি শেষ পর্যায়ে, এর পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ইনামুল হক। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ ইনামুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দৈনিক সংগ্রামের সাবেক ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনকে। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই খুলনা প্রেস ক্লাব এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান প্রিয় ভাজন অনুজ আব্দুর রাজ্জাক রানাকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। একটি পত্রিকার জন্য 50টি বছর সামান্য সময় নয়। এই দীর্ঘ সময় একটি পত্রিকাকে চালানো সহজসাধ্য নয়। দীর্ঘ 50টি বছর এই পত্রিকাটি চালিয়ে রাখতে দৈনিক সংগ্রামকে সংগ্রাম করতে হয়েছে। আমরা ইতিমধ্যে সেই সংগ্রামের ইতিহাস শুনেছি, জেনেছি। সেই দিক থেকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দৈনিক সংগ্রাম। আমি আশা করব আগামীতেও দৈনিক সংগ্রাম তার লেখনীতে, তার নীতি নিষ্ঠতায় অবিচল থাকবে। আমি আজকের এই দিনে এই সুন্দর মহতী অনুষ্ঠানে দৈনিক সংগ্রামের সাফল্য কামনা করছি।
পরিশেষে গণমাধ্যম হিসেবে মানুষের কণ্ঠস্বর হিসেবে দৈনিক সংগ্রাম মানুষের প্রিয় পত্রিকা হয়ে থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আবারও শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক জনাব মোহাম্মদ ইনামুল হককে। আবারও আইন শৃঙ্খলার দিকে ফিরে যেতে হচ্ছে। আইন শৃঙ্খলার কথা চিন্তা করে আমাদের অতিথিদেরকে আবার বক্তব্য দিতে হচ্ছে। আগেই খুলনা জেলা পুলিশের পক্ষে এসছেন জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার খুলনা। তিনি বক্তব্য দিচ্ছেন জেলা পুলিশের পক্ষ থেকে। বক্তব্য নিয়ে আসছেন জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার খুলনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর, সমস্ত সাহাবীদের উপর এবং সালাফ খালাফ সহ পরবর্তী শহীদ মুসলিমদের উপর। আমি অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, খুলনা জেলায় সদ্য জয়েন করেছি। আমি এই মুহূর্তে দায়িত্ব পালন করছি ডিএসবিতে। সঙ্গত কারণে আমার পোশাকের সাদা পোশাক আর কি, যেটাকে বলি আমরা। একজন নাস্তিকের কথা দিয়ে শুরু করি। লাইফ ইজ নাথিং বাট এ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। উনি ওনার সার্ভাইভাল থিওরিতে অনেক আগে লিখেছেন, 1859 বা 60 দিকে হবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যে কথাটা বলে, এই কথাটার সাথে পত্রিকার একেবারেই যায়। মানে অনেক চড়াই উতরাই পেরিয়ে সংগ্রাম করে, আসলে সত্য কথা আপনি যেখানেই বলেন কেউ না কেউ বেজার হবে, তাই তো? ভিজিটর থেকে শুরু করে দাপ্তরিক কাজ থাকে বা পিও ভিজিট থাকে ইত্যাদি ইত্যাদি। তারপর যতটুকু পারি পড়ি। সংবাদপত্রকে আমরা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে বিবেচনা করি, রাষ্ট্রযন্ত্র যে কিছু প্রেশার গ্রুপ থাকে যাদের জন্য মানুষ কিন্তু ভালো কাজ করতে বাধ্য হয়, অনেক সময় ইচ্ছা না থাকলেও হয়, মানে করতে বাধ্য হয়। যে সংবাদটা কালকে আমার বিরুদ্ধে যাবে, আমি যদি মনে করি, আমি ধরে নিলাম ভালো মানুষ না, কিছুই না, আমার সপক্ষে কিছুই নাই, বাট লোকলজ্জার হয়তো আছে, পরকালীন বিশ্বাস বা সেখানে আমার জবাব দিতে হবে, যদি সেই বিশ্বাসটা নাও করি, কিন্তু আমরা কিন্তু চাই যে সমাজের মানুষ আমাকে সম্মান করুক, মানে এক্সিস্টিং অবস্থাকে আমরা কিন্তু সমীহ করি। সুতরাং সংবাদপত্র সেই জায়গাটা ভূমিকা পালন করছে যে আমি কালকে আমার পত্রিকায় নাম আসে নেগেটিভলি, সে নিশ্চয়ই মুখ দেখাতে আমার কষ্ট হবে, সুতরাং ভালো কাজটা করি। সুতরাং সংবাদপত্র কালো কি সাদা বা হলুদ কি সাদা সেটা আমি বিবেচনা করছি না। আমরা এতক্ষণ বক্তব্য যেটা শুনলাম, যতটুকু বুঝলাম যে দৈনিক সংগ্রাম পত্রিকা বাংলাদেশের ইতিহাসে আমি বলবো সবচেয়ে যারা সংগ্রাম করে টিকে আছে তাদের একটা। সুতরাং সংগ্রাম জীবন মুমিনের জন্য কাম্য, কিন্তু মুমিনের জীবন কখনোই পক্ষ থেকে মূলত এখানে প্রতিনিধি হিসেবে এসেছি। আমাদের খুলনা জেলাধীন যে উপজেলাগুলো রয়েছে বা আমাদের যে কাজগুলো রয়েছে, আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের যে কোনো বস্তুনিষ্ঠ সংবাদ বা যে কোনো তথ্যের জন্য আমাকে ফোন দিতে পারেন। আমি যে আমাদের একটা সরকারি নাম্বার আছে বা যে নাম্বারটা আছে আপনারা ব্যবহার করে হয়তো জানেন, 04 লাস্টে, যেটা মানে আমাদের ওয়েবসাইটে আছে, ওটা দেখে নেবেন কাইন্ডলি। আর আপনাদের সবার নাম্বার আস্তে আস্তে সেভ করে নেব, যেহেতু নতুন আসছি। সুতরাং আমি সবার দোয়া চাই যেন আপনাদের সাথে কাজ করতে পারি। সাংবাদিকবৃন্দ এবং পুলিশের কাজ একই কাজ অনেকটাই, তারা অনুসন্ধান করে একটা রিপোর্ট লেখে, আর আমরাও পাশাপাশি সেটার অনুসন্ধান করে হয়তো তদন্ত রিপোর্ট দেই কিংবা কোর্টে সেটা প্রডিউস করি আর কি। তো সাংবাদিকদের সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই মৈত্রীতা যদি বৈরিতা তৈরি হয় তাহলে কিন্তু সার্ভিস মানুষ কম পাবে, ভালো পাবে না। লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আমাদের একই, যে আমরা জনগণের জন্য সার্ভিস দেবো, স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে সার্ভিস দেবো, এইটাই। এবং দেশটাকে সমৃদ্ধ হতে যে
ইতিবাচক ভূমিকা সংবাদপত্রে থাকে, সেই ভূমিকাটা সংবাদপত্র নিশ্চয়ই পালন করে থাকে এবং সংগ্রাম পত্রিকার প্রতি সেই শুভকামনা থাকলো এবং প্রত্যাশা থাকলো যেন সেভাবে সেই ভূমিকাটা সঠিকভাবে পালন করে থাকে। তো সবার আবারও সংবাদপত্র দৈনিক সংগ্রামের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ খুলনার অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ ইমরান। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে এবং যারাই বক্তব্য দেবেন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত হয়ে আসছে, আজান দেবে একটু পরেই। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব জনাব এহতেশামুল হক শাওন। আসলে শাওন ভাই খুব ভালো বলে, উনি 1 মিনিটের মধ্যে অনেক কথাই বলতে পারবে আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 15 বছর দৈনিক সংগ্রাম, দৈনিক আমার দেশ, দিনকাল, চ্যানেল 1, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, এদের জন্যে এই প্রেস ক্লাবের সামনে রাজপথে এবং বিভিন্ন জায়গায় রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হয়েছিল। দৈনিক সংগ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আমরা যে কথা বলার সুযোগ পেয়েছি, আমরা যে এখানে আমাদের মতামত প্রকাশ করতে পারছি, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সেই সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করতে চাই। গত জুলাই এবং আগস্ট বিপ্লবে যে 2000 ছাত্র, শ্রমিক জনতা, শিশু, গৃহবধূ তাদের রক্ত দিয়ে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন, তাদের সেই সকলের আত্মার মাগফিরাত কামনা করছি মহান রব্বুল আলামিনের দরবারে। যে 20,000 মানুষ পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। একটি বিশাল প্রত্যাশা ছিল আমাদের, সেই প্রত্যাশা কি? ফ্যাসিবাদের পতন ঘটেছে, অতএব আমরা এখন আগামীর স্বপ্নের কথাগুলো প্রতিদিনকার দৈনিক সংবাদপত্রে আমরা লিখব। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে ছিলেন, তারা বক্তব্য রেখে চলে গেছেন, এখনো একজন আছেন এবং আমাদের বক্তব্য সকল জায়গায় পৌঁছাবে। আমরা উন্নয়নের কথা, আমরা আগামী দিনের স্বপ্নের কথা লিখতে চেয়েছিলাম, আমরা কিন্তু লিখতে পারছি না। এই কয় মাসের ভিতরে 9 জন মানুষ খুলনা শহরের বুকে খুন হয়েছেন। প্রতিদিন সন্ধ্যার পরে কোনো না কোনো হতাহতের ঘটনা আমাদের কাছে আসে, আমাদেরকে সেই কথাগুলো লিখতে হয়। দখলবাজি, চাঁদাবাজি, বিভিন্ন কৌশলে কোনো কিছুই কিন্তু এখনো বন্ধ হয়নি। মনীষীরা বলেছিলেন, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এখন বিশ্বাস হচ্ছে, আমরা ব্যঙ্গ করতাম যারা পালিয়ে গিয়েছে যে ফ্যাসিবাদ, আমরা ব্যঙ্গ করে বলতাম যে তারা যে বলে যে আগের দিনটাই ভালো ছিল, আমরা তাদেরকে ব্যঙ্গ করতাম। এখন দেখছি যে না, ব্যঙ্গ করাটা ভুল। স্বাধীনতা, যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে আমরা আসলে এখন হিমশিম কাটছি। অতএব ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র মুক্ত করার যে শক্তিগুলো আমরা সেদিন রাজপথে ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, তাদের ঐক্যে যদি কোনো ফাটল এবং চির ধরে থাকে, সেই ফাটল এবং চিরগুলো মেরামত করা জরুরি ভিত্তিতে আমাদের খুব প্রয়োজন। যে পতিত ফ্যাসিবাদের দোসররা রয়েছেন, তাদেরকে কোন রকম আশ্রয় প্রশ্রয় না দেওয়াটা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং এই নীতিতে অটুট এবং অটল থাকা আমাদের দরকার। তা না হলে কিন্তু আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল 71-এ, 90-এ রক্ত দিয়েছিল, 24-এ রক্ত দিয়েছে, হয়তো আবারও রক্ত দিতে হবে, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো না। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। 1 মিনিট সময় আলাউদ্দিন ভাই তার উপস্থাপনাতে আমাকে নির্ধারণ করে দিয়েছিলেন, আমি তার চেয়ে বেরিয়ে গিয়েছি। শেষ কথা যেটা বলতে চাই, আব্দুর রাজ্জাক রানা ভাই, একটি সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস এবং সেই সংগ্রামের ইতিহাস আজকে এত সফল একটি আয়োজনের মাধ্যমে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি দক্ষ, উনি যোগ্য, উনি আগামী দিনে নেতৃত্ব দেওয়ার সফল যোগ্যতা উনি রাখেন। তার প্রমাণ আজকের এই সুশৃঙ্খল এবং চমৎকার একটি অনুষ্ঠান। আগামী দিন আমাদের আরো কঠোর, আরো ঐক্যবদ্ধ এবং আরো সুদৃঢ় থাকতে হবে। আজকে দৈনিক সংগ্রাম 50 বছর অতিক্রম করেছে। দৈনিক সংগ্রাম আরো অনেক দিন বেঁচে থাকুক, কারণ এই দৈনিক সংগ্রামের সাথে, আমার দেশের সাথে, দিনকালের সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং আমাদের
বেঁচে থাকাটা সকল কিছুই এই পত্রিকাগুলো, এই মিডিয়াগুলোর উপরে নির্ভর করে বলে আমি বিশ্বাস করি। কারণ এই সকল পত্রিকা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতায় বিশ্বাস করে। সংগ্রামের সফলতা কামনা করে, আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বিএপির সহকারী মহাসচিব জনাব এহতেশামুল হক শাওন। এবং আপনারা জানেন তিনি নিজেও মজলুম ছিলেন, বেকার ছিলেন দীর্ঘ 12 বছর। আমার দেশের ব্যুরো প্রধান জনাব এহতেশামুল হক শাওন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনিসুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুবক্তা নই, তারপরেও দু একটা কথা বলতে হয়। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো আব্দুর রাজ্জাক রানাকে। তার পরিশ্রমের ফল আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি এবং দুটো কথা বলতে পারছি। আমি স্মরণ করব আগস্ট বিপ্লবে যারা নিহত হয়েছেন সেই সমস্ত শহীদদেরকে, যারা আহত হয়েছেন তাদেরকে, এবং আমাদের ইউনিয়নের বিএফএসের নেতা জনাব গাজী ভাই এবং বিলাল ভাইকে। এবং এছাড়াও আমি আরও স্মরণ করব যারা এই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন খুলনা থেকে তাদেরকে। উপস্থিত সুধীবৃন্দ, দৈনিক সংগ্রাম করে আজকেও টিকে আছে এবং খুব ভালোভাবেই টিকে আছে। তার কারণ গত সরকার দৈনিক সংগ্রামের উপর যে জুলুম করেছে তাতে অন্য পত্রিকা থেকে এতদিন বন্ধ হয়ে যেত, কিন্তু দৈনিক সংগ্রামের আগম্য প্রচেষ্টায় দৈনিক সংগ্রাম পত্রিকা টিকে আছে এবং খুব ভালোভাবেই টিকে আছে। আমি শুধু একটা কথা বলবো যে দৈনিক সংগ্রাম পত্রিকার খুলনা অফিসে যে আক্রমণ হয়েছে, আমার মনে হয় এখানকার পুলিশ প্রশাসনের সেইটা তদন্ত করা উচিত এবং এর একটা বিচার করা উচিত, যাতে আগামীতে খুলনায় কোনো পত্রিকার প্রতি আক্রমণ না হয়। আমি আর একটা কথা বলবো মাত্র, যেটা বললাম না, আমার বক্তব্য এখানে অনেক কথা চিন্তা করে আসি কিন্তু এখানে বলে যাই। তারপরেও বলি যে রানাকে আমাদের শাওন একটা কথা বলেছে যে এই অনুষ্ঠানটা নিয়ে, কিন্তু আমি বলবো রানা বিগত 3 মাস কি 4 মাসের মধ্যে যে কটা অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছে সেগুলো সফলভাবে সম্পন্ন করেছে। এবং সত্যি কথা বলতে শাওন যে যা বললো আমিও বলবো, সে একজন যোগ্য সংগঠক এবং নেতৃত্ব দানকারী। আগামীতেও আমি আশা করব সে আরো উপরে উঠুক এবং দৈনিক সংগ্রাম পত্রিকার সে এখানে ব্যুরো প্রধান, তার পত্রিকা আরো এগিয়ে যাক এবং সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আনিসুজ্জামানকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ আনসার উদ্দিনকে। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট শেখ আনসার উদ্দিন। উনি এই পত্রিকাটি যেদিন উদ্বোধন হয়েছিল আজ থেকে 50 বছর আগে, সেদিন এই থেকেই উনি এই পত্রিকার সাথে সম্পৃক্ত এবং স্মৃতি আছে অনেক। তো তার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে বক্তব্য শুনব। বক্তব্য রাখছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আনসার উদ্দিন।
নাহমাদুহু নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দৈনিক সংগ্রামের 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মহতী সমাবেশের পরিচালক, উপস্থিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম। দৈনিক সংগ্রাম একটি পত্রিকার নাম। পত্রিকা সাদা কাগজের পরে কালো কালির লেখা দৈনিক প্রতিদিন প্রকাশিত হওয়া একটা পত্রিকা নিজে সংগ্রাম করে না। দৈনিক সংগ্রামের পিছনে যারা আছেন, পিছনে যারা থাকেন, তারাই প্রাণ দিয়ে, জীবন দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, পরিকল্পনা দিয়ে এবং নানান রকমের নির্যাতন সহ্য করে এই পত্রিকাটি পরিচালনা করেন, বাঁচিয়ে রাখেন। এই পত্রিকার পেছনের শক্তি ওই ব্যক্তিবর্গ 1970 সালের 17 তারিখ রাতে প্রথম এই সংগ্রাম পত্রিকা প্রিন্ট করেন এবং 18 তারিখে এইটা ঢাকা সহ নতুন পত্রিকা এটা দেশের বিভিন্ন জায়গায় প্রচারিত হয়। তো ওই যে সংগ্রামী ব্যক্তিবর্গ, ওই ব্যক্তিবর্গ 18 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে একটি বড় সমাবেশ ডেকেছিলেন, যেখানে ওই ব্যক্তিবর্গের সংগঠন জামাত ইসলামের 70 সালের নির্বাচনের ম্যানিফেস্টো ঘোষণা হওয়ার কথা ছিল। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা এবং তদানীন্তন আমির সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি ছিলেন ওই সমাবেশের প্রধান অতিথি। সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার পল্টন ময়দানে। আমি একজন গুনাহগার বান্দা ওই সমাবেশে উপস্থিত ছিলাম। ওই সমাবেশটি আক্রান্ত হলো যারা মানুষের অধিকারকে স্বীকার করে না তাদের দ্বারা। ওই সমাবেশটি আক্রান্ত হলো শত শত পুলিশের ব্যারিকেড এর পেছনে ওই লোকেরা মাঠের মাঝামাঝি পর্যন্ত এসে পুলিশের ব্যারিকেড ভেঙে হঠাৎ করে সামনে চলে যায় এবং যাকে পায় তাকে মারে। প্যান্ডেলটিতে আগুন জ্বালিয়ে দিল। পল্টন ময়দানে একটি মসজিদ আছে, মসজিদটিও আগুন থেকে নিস্তার পায়নি। আমি নিজে আহত হয়েছিলাম। আমি ওই সম্মেলনে গিয়েছিলাম। আর ওই সম্মেলনে 2 জন ব্যক্তি শাহাদাত বরণ করেন। তার ভিতর একজন মোরেলগঞ্জ, বাগেরহাটের মোরেলগঞ্জ থানার পাঠামারা গ্রামের আব্দুল মাজেদ ওয়াহিদি শহীদ, আর একজন নোয়াখালীর, নামটা আমার এই মুহূর্তে মনে নাই। ওই আব্দুল মাজেদ শহীদ এর জানাজা এবং তাকে কবরস্থ করার জন্য আমি নির্দেশিত হয়েছিলাম রূপসা থেকে। আমি, আমার আর এক ভাই আবুল কাসেম শিকদার, বাড়ি মোরেলগঞ্জ, 2 জনে গিয়ে গাড়ি ঘোড়া কিছু পাইনি। কারণ শুধু জামাত ইসলামের অর্থাৎ ওই ব্যক্তিবর্গের সংগ্রামের পিছনে যারা কাজ করেন তাদেরকে আক্রমণ করে 2 জনকে শহীদ করে অসংখ্য মানুষকে আহত করে তারা খুশি হয় নাই। তারা তার পরের দিন সারা দেশে হরতাল ডেকে রেল পর্যন্ত তারা বন্ধ করে দেয়। আমাকে আর আবুল কাসেম সাহেবকে পায়ে হেঁটে রূপসা ঘাট থেকে মোরেলগঞ্জ পাঠামারা পর্যন্ত আমাদেরকে যেতে হয়। আমরা পথে কোনো যানবাহন পাইনি। সেই তারুণ্যের বয়সের কথা মনে পড়ে সংগ্রামের যাত্রা শুরু হলে। আর এই সংগ্রামকে একবার ব্যান্ড হতে হয়েছে যখন বাকশাল করেছিলাম। আর এই 15 বছর তার ইতিহাস আমাদের জানা আছে। ফলে এই দীর্ঘ সময় সংগ্রামের সাথে যারা সংগ্রামী করে প্রাণ দিয়েছেন তার মধ্যে এইখানকার এই প্রেস ক্লাবের শহীদ বেলাল সংগ্রামী ব্যক্তি। আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করুন।
এভাবে যারা সংগ্রাম করে করে জীবন দিয়েছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আলহাজ শামসুর রহমান খুলনার, যিনি এই খুলনা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি ইন্তিকাল করেছেন, তিনি সহ যারা শহীদ হয়েছেন, ইন্তিকাল করেছেন, আবুল আসাদ সাহেব আজগর সংগ্রামের সম্পাদক, দীর্ঘদিন তিনি নির্যাতিত হয়েছেন ওই জেলের প্রকোষ্ঠে। এইভাবে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলের উজুরাত দিন, তাদের এটাকে জিহাদের কাজ হিসেবে, জিহাদ হিসেবে গ্রহণ করুন এবং কাল কিয়ামতে আদালতে এই দুনিয়াবী সংগ্রামের পুরস্কার হিসাবে জান্নাতুল ফেরদাউস লাভ করুন। আর দৈনিক সংগ্রাম পত্রিকা আজকে বাধাহীনভাবে এই সমাজে প্রচারিত হোক, তাদের সত্যের সংগ্রাম তারা চালিয়ে যাক নিরন্তর, এই কামনা করেই সকলের শাহাদাত, শ্রম, মেহনত সব কিছুকে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছি কবুল করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আনসারউদ্দিনকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক জনাব ডাক্তার মোহাম্মদ মহসিন আলী ফরাজি। বক্তব্য রাখছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক জনাব ডাক্তার মোহাম্মদ মহসিন আলী ফরাজি। আপনারা জানেন অনেকে হয়তোবা, উনি একজন বিশিষ্ট নিউরোলজি ডাক্তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে বিশিষ্ট সুধীজন, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে যারা সমবেত হয়েছেন, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জা আল হক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই যে আল কোরআনের যে বাণী, এই বাণীর সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত আছি। মূলত সংগ্রাম পত্রিকা এই বাণীরই একটি বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। সংগ্রামের সঙ্গে আমার পরিচয় 1989 সাল থেকে। আমি তখন বরিশাল মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে সময় ঢাকা থেকে বরিশালে পত্রিকা আসতো পরের দিনে, একদিন পরে থাকতাম আমরা, লঞ্চে করে আসতো। তো আস্তে আস্তে বিকাল হয়ে যেত, দ্বিতীয় দিনেও বিকাল হয়ে যেত পত্রিকাটা আসতে। তো আমাদের টিভি রুমে অনেক পত্রিকার মাঝে সংগ্রামও পড়ে থাকতো। কেন যেন আমি ঘুরে ঘুরে সংগ্রামটাই পড়তাম, আরো অন্যান্যগুলোর হেডলাইন দেখতাম। তো সেই থেকে সংগ্রামের প্রতি আমার ভালোবাসা, সত্য মিথ্যার যে সংগ্রাম, সত্য মিথ্যার যে দ্বন্দ্ব, সেখানে সত্যের পক্ষে কলম ধরা বা সত্যের পক্ষে দৃঢ় থাকা, এই সংগ্রামের বৈশিষ্ট্য। তাই তো বিগত 15 বছর হাজারো জুলুম অত্যাচারের মাঝেও সংগ্রাম টিকে ছিল, টিকে আছে। তার আজ সুবর্ণ সময়ে, তার আজ সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি। এই মুহূর্তে সংগ্রামের অগ্রযাত্রা সত্যের পথে টিকে থাকুক, সত্যের পথে সংগ্রাম করতে করতে সংগ্রাম তার মঞ্জিলে মকসুদে পৌঁছে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ডাক্তার
মোহাম্মদ মহসিন আলী ফরাজি মহোদয়কে, পরিচালক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অনেকেরই স্যার, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ মোহাম্মদ মাজারুল হান্নান। স্যার তো আসলে অনেক বলেন, কিন্তু যেহেতু সময় সংক্ষেপ স্যার অনেক কম বলবেন আমি আশা করছি, কিন্তু স্যার কম বলে অনেক বুঝাইতে পারবেন আমাদেরকে। ধন্যবাদ। বক্তব্য রাখছেন মাজারুল হান্নান স্যার। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংবাদপত্র জগতের ঐতিহ্যবাহী মুখপত্র এই দৈনিক সংবাদের সংগ্রাম, দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের জাতির একটা মাইল ফলক। এবং এই জন্যই বললাম যে যারা বক্তব্য রেখেছেন সবার বক্তৃতার মধ্যে দিয়ে যে যেগুলো বেরিয়ে এসেছে সেটা সংগ্রাম, আসলেই সংগ্রাম, সংগ্রাম করে এত দূরে এসেছে। সেজন্যই বলছি যে এটা একটা মাইল ফলক। আর এই ধরনের অনুষ্ঠান মানুষের জীবনে সবার ভাগ্যে হয় না। কোন সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী, প্লাটিনাম জয়ন্তী, যেগুলো হীরক জয়ন্তী বলি, এগুলো সবসময় মানুষের জীবনে সবসময় পায় না, একাত্তা পায়, অনেকে হয়তো পাই না। তো আমি যে এটার মধ্যে আপনাদের মাঝে থাকতে পেরেছি আমি নিজে খুব গৌরব করছি, গৌরবান্বিত এই জন্য। তো আসলে সময়ের সংকীর্ণতার কারণে কিন্তু কথা বলার কোনো অবকাশ নেই। বারবার আমাকে বলা হয়েছে বা আমি নিজেও বুঝতে পারছি, একটু পরে জোরে আজান দেবে, এখনো গোলাম পরোয়ার সাহেব বলবেন, তার কাছে তো আপনারা কিছু প্রত্যাশা করেন, শুনবেন, আরো অনেকেই বলবেন। তো সেই জন্য কথা তো মাস্টার মানুষ বললে তো বলতেই পারি, কিন্তু ইউনো যে এটা সম্ভব না। তো আমি ছোট্ট করে দুটো কথা বলবো। তার আগে আরেকটা কথা একটু বলবো, যদিও কেউ বলেননি, সেটা হচ্ছে এই যে আমি যেহেতু ইতিহাসের ছাত্র, আমি ইতিহাস পড়েছি বা যতদিন শিক্ষকতা করেছি ইতিহাসের উপরেই পড়িয়েছি, লিখেছি, বা এখনো যা যেটুকু চর্চা করি ইতিহাসের চর্চাই করি। সেই দৃষ্টিভঙ্গি থেকেই কথাটা বলবো। ইতিহাসকে তো আমরা অস্বীকার করতে পারি না, গোপনও রাখতে পারি না, বিকৃত তো করতেই পারি না। তো অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি আই মাস্ট সে হিয়ার, আমি যেটুকু দেখেছি বা জেনেছি, বা একটু আগে আনসার সাহেব আরো বলেই দিলেন এখানে ইতিহাস, এই পত্রিকাটি, ঐতিহ্যবাহী পত্রিকাটি 1970-এ প্রতিষ্ঠিত। তাহলে অঙ্কের হিসাবে কিন্তু আমরা 55 বছর পাচ্ছি। 5টি বছর আমরা কেন গোপন করছি বা লুকাচ্ছি আমি বুঝতে পারছি না। কারণ আমরা যেমন আগে আমাদের বাবা মারা অনেক সময় চাকরিতে বেশি সময় পাবো বলে বয়স কমিয়ে দিত, প্রায়, এখন অবস্থা নাই বোধহয়, সেটা প্রায় কমিয়ে দিত বয়স, 2 বছর 3 বছর 1 বছর, প্রায় বাপ মা দেখবেন পাওয়া যাবে। আমার নিজেরও আছে, একটু বলতে আপত্তি নাই। তো সেক্ষেত্রে কারণ আমি আই এম রানিং 82 এক্সাক্ট ইয়ার, কিন্তু সার্টিফিকেট কাল যদি মরে যাই তো আপনার কাগজে দেখবেন যে 80। তবে লোকটা মিথ্যে কথা বলে সেদিন 82, হ্যাঁ 80 বছর বয়স হয়েছিল, 2 বছর বাড়ালো। এটা আমাদের কিছু করার নাই, এটা এই জন্যই বন্ধ হয় না, কথা পারি না। আচ্ছা যাই হোক, তো এইখানে এটা কনসিল করা হয়েছে কেন যাই না। তবে আমি অনুমান করছি যে ইতিহাস, যে কাহিনী, যে বর্ণনা বা যা আমরা দেখেছি, তাতে আমি যেটা অনুমান করছি যে আসলে ঠিক সুবর্ণ জয়ন্তী যখন উদযাপন করতে হতো যে বছরটি, সেই সময় সংগ্রামের মাজা উঁচু করে দাঁড়িয়ে এরকম একটা অনুষ্ঠান করার মতো পরিস্থিতি, পরিবেশ দেশে ছিল না। আমি বোধ করছি, আমি আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ফ্যাক্ট, কেন 5 বছর
কাউন্সিল করা। ইতিহাস যদি বলতে হয় তাহলে বলতে হবে সংগ্রামের 55 বছর অতিক্রম করেছে। অ্যাজ পার রেকর্ড, আই এম অ্যাজ আ হিস্ট্রি। আমি ইতিহাসকে লুকাতে পারি না, কাউন্সিল চাপা দিতে পারি না, চেপে রাখা ইতিহাস হতে চাই না। ইতিহাস সবসময় সত্য কথা বলে। তো সেই জন্য আমি বলছি যে আমরা বলবো গর্বের সঙ্গে যে 55 বছর কেন 5 বছর আমি লুকাবো, করতে পারি না অনুসারে ডাজন্ট ম্যাটার, কিছু আসে যায় না। অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে অনেক কিছু করতে হয়। তো সেজন্য আমি মনে করি কর্তৃপক্ষকে, সংবাদের যারা আছেন, এটাকে 55 বছরই বলবেন। 55 বছরও সুবর্ণ জয়ন্তী হয় না কেন? অনেক সংগঠন করে, আমি নিজেও করেছি। সাহিত্য পরিষদ 55 বছর আমরা করেছি, এই হাদিস পার্কে 55 বছরে গিয়ে সুবর্ণ জয়ন্তী করেছি। কিন্তু 50 বছর বলবো কেন? 5টা বছর যাবে কোথায়? অঙ্কের হিসাব তো আমি ভুল করতে পারি না। However, this is my opinion, আমি একটু বললাম অ্যাজ এ টিচার, ইট ইজ আপ টু ইউ। আমি যে দুটি কথা বলে কথা শেষ করে দেবো, কারণ যত কিছু এখানে আলোচনা হয়েছে তার সাবস্টেন্স আমার এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি আমাদের জাতীয় জীবনের বা আমাদের প্রত্যেকের জীবনের। তো এই কঠিন সময় যে আমরা অতিক্রম করছি, এটা আমরা মনে উপলব্ধি করি। কারণ এমন একটা দুর্নীতিগ্রস্ত অবস্থায়, এমন একটা কি বলবো যে এমন একটা অরাজকতা, কেমন একটা জীবনের যে ছন্দ নাই জীবনে। আমার নবী প্রফেট আমাকে কি শিখিয়েছে, আল্লাহর কাছ থেকে বানিয়ে এনে আমাদেরকে দিয়েছেন, পবিত্র কোরআনে আছে। মিনিমাম গুলো পর্যন্ত আমরা পালন করছি না। হ্যাঁ, জীবনটা কোথায় চলে গেছে। এইটা দেখে আমার একটা ভদ্রলোকের কথা মনে পড়ছে, বলছেন হেসে একটা আসরে গল্প করতে করতে, দেখেন মানুষ এখন এমন পর্যায়ে চলে গেছে, তার শয়তানিটা এত বেড়ে গেছে। হ্যাঁ, এখন শয়তান নিজেও আর শয়তানি করে না। এখন সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে বসে দেখ মানুষরা কি করে শয়তানি করতে বসবে, দেখে গালি হাত দিয়ে আর হাসে। শয়তানও হেরে গেছে কিন্তু আমাদের শয়তানির কাছে। তাই না? যে একটু আগে পুলিশে যে বললো না যে শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করছে, ইমাম সাহেবের কথা বলছে, এগুলো ভাবা যায় না, কানে আঙুল দিয়েও সহ্য করা যায় না। দিস ইজ দ্য সিচুয়েশন। তো আসলে শয়তানও কিন্তু এখন লজ্জা পাচ্ছে আমাদেরকে দেখে। অথচ এই মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে, তো ফেরেশতারা বাধা দিয়েছিল, এটা তো আপনারা জানেন সবাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে না, আমিও জানি তোমরা তো জানো না। কিন্তু আল্লাহ সেই যে ভাবনা, সেটাকেও আমরা কেন ভুলে গেছি। তা আমি বিশেষ কিছু বলবো না। এর জন্য আমার কাছে অ্যাজ এ টিচার একটি ছোট্ট ওষুধ আছে। আরেকজন ইংরেজ ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল, উনি বলছিলেন দেখো মানুষ বা আমরা সমাজে we can meet the need but not the need. We can meet the need but we cannot hold our কি বলবো greed low. অর্থাৎ আমাদের যা আছে তাদের কিন্তু জীবনের চাহিদা মেটানো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, যদি সৎভাবে সুন্দরভাবে দান করে আমার কিন্তু চাহিদা মিটে যায় একটি মানুষের। কিন্তু মেটে না কোথা? আমার যেটা বললাম গ্রিড, যার অর্থ হচ্ছে লোভ। আমি লোভকে সম্বরণ করতে পারি না। তা আমি আপনাদেরকে ফরিয়াদ করি, অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ মুসলিম, আমরা অন্তত লোভটাকে আমাদের কন্ট্রোল করি। অর্থের লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ, হ্যাঁ, চেয়ারের লোভ, এইগুলো থেকে আমরা একটু বিরত থাকি। লোভটাকে আমি যদি কন্ট্রোল করতে পারি, আমি একটা সুন্দর মানুষ হব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলেছিল যে আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ মানুষের কাছে আল্লাহ তাআলার এটাই প্রত্যাশা ছিল, আমরা যেন আমাদের লোভটাকে সংবরণ করতে পারি। একটা ট্যাবলেট, অনলি ক্যাপসুল ফর এ হিউম্যান। আমি মনে করি যে মানুষের লোভটাকে সংবরণ করতে পারে, হি ক্যান বি এ
ভেরি ভেরি গুড ম্যান, আল্লাহর খুব প্রিয় মানুষ হতে পারে এবং পৃথিবীটা আমরা সুন্দর করতে পারি। আমি কথা বাড়াবো না, দাঁড়িয়ে আছে ইবলিসের সরি মানে কি বলে নাকের মার্কিন মুকির না কি বলে না, ওই আমি ভুলে গেছি, ঘাড়ের উপরে বসে থাকে ফেরেশতা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো আর বলার কোনো উপায় নেই, তো আপনারা ক্ষমা করে দিবেন। আব্দুর রাজ্জাক রানার কথা কি আর বলবো, সে তো সভাপতি, তার তো চেয়ারে বসতে পারছে না, দৌড়িয়ে বেড়াচ্ছে। তো সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছে, আমাদের সবাইকে একত্রিত করেছে, অনেক মানুষকে দেখতে পেলাম, আনসার সাহেবের মতো মানুষকে অনেকদিন পরে দেখতে পারলাম, বেঁচে আছি তাই। পরওয়ার সাহেবকে দেখতে পেলাম, আপনাদের অনেককে দেখতে পেলাম। এই সমস্ত অনুষ্ঠানে আসলে হয় কি দুটি পাওয়া, একটি অনেক পুরনোকে ফিরে খুঁজে পাওয়া যায়, আর বেশ কিছু নতুন বন্ধু নতুন মানুষকে কাছে পাওয়া যায়। এই দুটো জিনিসই আমরা পেয়েছি এটা আব্দুর রাজ্জাক রানার কল্যাণে। আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং সংগ্রাম পত্রিকার সার্বিক সাফল্য কামনা করি। আপনাদের সকলের জীবন সুন্দর হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার উপর শান্তি বর্ষণ করুন। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ অধ্যক্ষ মাজারুল আলম স্যারকে। সম্মানিত উপস্থিতি, যাদের জন্য আমরা আজকে এই আয়োজন করতে পেরেছি, যাদের জন্য আমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছি, যাদের জন্য মৃত্যুকে জীবিত করে দেওয়ার একটি সুযোগ করে দিয়েছেন, যাদের কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ যে সংগ্রাম পত্রিকার অফিস বন্ধ করা হয়, পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, সংগ্রামের সাংবাদিকদেরকে খুঁজে বের করা হয়, তাদের কাছ থেকে মামলা নেওয়ার পরিবর্তে তার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য পুলিশ তাড়া করে বেড়ায়, সেই পরিবেশ থেকে যারা মুক্ত করলো জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দ, সেই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন জনাব মিনহাজুল আবেদিন সম্পদ। আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি খুলনা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাজলুম খ্যাত পত্রিকা দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই অত্যন্ত মাধুর্যপূর্ণ অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দকে জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে গত 17টি বছর প্রতিটি পদে পদে প্রতিটি স্তরে বৈষম্যের শিকার হতে যেভাবে দেখেছি তার অন্যতম একটি স্তর ছিল গণমাধ্যম। তারই ধারাবাহিকতা অনুযায়ী স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনীর দ্বারা দৈনিক সংগ্রামের অফিস 2013-2019 আমি বলবো পতিতদশা সাংবাদিক স্যার আসাদ এর গায়ে হাত দেওয়ার মতো ধৃষ্টতাপূর্ণ কার্যক্রমকে যারা করেছিলেন তাদেরকে মহান রব্বুল আলামিনের কাছে কায়মুল বাক্যে স্বীকার ঘোষণা করছি যে তাদেরকে আমরা বাংলাদেশের এই পটভূমি থেকে বিদায় করতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আমি মূলত 2 থেকে 3টি বিষয় একটু স্পষ্ট করতে চাই। সম্মানিত সঞ্চালক খুবই উদারতার পরিচয় দিয়েছেন, তবে আমি বলবো এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হয়তোবা ছাত্রদেরা আমরা সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বিভিন্ন রাজনৈতিক বিন্দু ছিলেন, পাশাপাশি শিক্ষকবৃন্দ, আইনজীবীবৃন্দ এবং সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের অবদান আমরা কোনোভাবেই বলার কোনো সুযোগ নেই। খুলনাতে যেদিন সার্কিট হাউসে আমাদেরকে ডেকে নেওয়া হলো, সিটিএসবি, এনএসআই, ডিজিএফআই দিয়ে বিভিন্নভাবে অত্যাচারিতভাবে কণ্ঠে ডাকা হলো, না আসলে আজকে তোমার বোন কোথায় আছে আমরা জানি, তোমার মা কোন হসপিটালে আছে, আমাদের প্রতিনিধিদের বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে যখন ডাকা হয়েছিল তখন যে মানুষগুলো আমাদেরকে আগলে রেখেছিলেন তারা হলো গিয়ে সাংবাদিকদের। এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ছাত্র ও জনতার আন্দোলনে
যে দলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তার হল সাংবাদিক মহোদয়রা। ভয়েস অফ আমেরিকার তথ্য অনুযায়ী 5 জন শহীদ এবং 13 জনেরও বেশি সাংবাদিক দ্বারা আহত হয়েছিলেন। দ্বিতীয়টি বিষয়টা আমার বলতে হয়, এই ধরনের কার্যক্রমকে যারা করতে সাহস পেয়েছিল তারাও যাতে করে আর কোনো সময় সাহস না পায়, এই জন্য বিভিন্ন ধরনের মিডিয়াগুলোতে পরিকল্পিতভাবে লোকবল ইনপুট দেওয়াটা এখন অতি গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, গত 2 থেকে 3 দিন আগে আমরা দেখেছি আমার বোন একটি হিজাব পরে কেন টক শোতে উপস্থিত হবেন, এটাকে কেন্দ্র করে কি ধরনের যাচ্ছেতাই আচরণ করা হয়েছিল। এই জন্য আমি অনুরোধ জানাবো, শুধুমাত্র দৈনিক সংগ্রামের পথে চলা এই পত্রিকার মতো করে না, আরো অন্যান্য মাধ্যম যাতে করে আমাদের হাত ধরে যারা এই নতুন বাংলাদেশে যারা আমরা এসেছি এই 24কে তারা ধারণ করে, সেই ধরনের গণমাধ্যমগুলো তৈরি করার চেষ্টা আমাদের করতে হবে। তা না হলে 24কে ভুলে যাওয়ার জন্য যারা বিভিন্ন ধরনের ফায়দা ইতিমধ্যে যারা লড়ছে তারা কিন্তু সেই সুযোগটা পাবে। তৃতীয়ত একটা বিষয় আমরা জানাতে চাই, 24কে ধারণ করার জন্য দৈনিক সংগ্রাম লিখছেন, অন্যান্য পত্রিকারাও লিখছেন, তবে আমার অনুরোধ থাকবে 24কে যেন কেউ ভুলাতে না পারে। আমরা দেখি বিভিন্ন সময় 24কে একটু ইনিয়ে বিনিয়ে কিভাবে একটু পেঁচিয়ে কিভাবে একটু অন্য কথা নিয়ে যাওয়া যায়, কিভাবে আগের সংবিধানকে রাখা যায়, এই ধরনের চেষ্টা কিন্তু ইতিমধ্যেই চলছে। এই জন্য আমি অদত্ত আহ্বান জানাবো, কেননা আমি একজন শহীদ পরিবারের সন্তান। আমি বলবো আমার ভাই 19শে জুলাই মিরপুরে শহীদ হয়েছিল, বাগেরহাটের 7 জন শহীদের একজন ভাই শহীদ মাহফুজের মায়ের চোখের থেকে, আমার মামির চোখের থেকে আমি এখনো তাকাতে পারি না। আমি হয়তো পারিবারিক সদস্য হিসেবে দেখতে পাচ্ছি কি ধরনের কষ্টের মধ্যে তারা আছে, কিন্তু আরো যে 1500-এর অধিক শহীদ যারা হয়েছেন তাদের মিলিয়ে একই অবস্থা। এই জন্য 24কে যারা ভুলতে চায় তারা হল বর্তমান বাংলাদেশের শত্রু। 24কে তারা ভুলাতে চায়, তারা বর্তমান নতুন বাংলাদেশের অপচেষ্টা চালানোকারী জনসংখ্যায় রূপান্তরিত হয়েছে। তাই দৈনিক সংগ্রামের এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকে যে আয়োজন হয়েছে, মুরুপ্রধান রানা ভাই সহ প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনের কার্যক্রম সেদিন পর্যন্ত চলবে যেদিন পর্যন্ত এই বাংলাদেশে একটি মানুষও বৈষম্যের শিকার হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মিনহাজুল আবেদিন সম্পদকে। আবু সাইদ মুক্তিদের একজন সহযোদ্ধা ছিলেন। আজ আবু সাইদ মুক্তিরা আমাদের মাঝে নেই। শহীদ সাকিব রায়হান আছে, তার পরিবার আছে, তার পিতা শহীদ সাকিব রায়হানের পিতা এখানে উপস্থিত রয়েছেন। তিনি কথা বলতে পারছেন। আপনারা জানেন, যাদের সন্তান আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে, সবচেয়ে বড় বাড়ি হচ্ছে সন্তান, হচ্ছে পিতার ঘাড়ে সন্তানের লাশ। সেরকম একজন শহীদের পিতা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাকে অনুরোধ জানানো হয়েছিল, তিনি কথা বলতে পারছেন না। তো আপনারা সেই পরিবারের জন্য দোয়া করব, শহীদ সাকিব রায়হানের পরিবার যেন তাদের সেই শোককে কাটিয়ে উঠতে পারেন। সংগ্রামী বন্ধুগণ, দৈনিক সংগ্রাম এই নামটির সাথে আমি ব্যক্তিগতভাবে সংগ্রামের নাম আসার সাথে সাথে 3 জনের নাম আমার চলে আসে। একজন হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, সংগ্রাম সম্পাদক জনাব আবুল আসাদ। আর একজন হচ্ছেন আমাদের নেতা, দীর্ঘ 40 বছরের বেশি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের জনাব রুহুল আমিন গাজী। এবং আরেকজন হচ্ছেন আমার অভিভাবক, খুলনায় যিনি নেতৃত্ব দিয়েছেন, সংগ্রামকে এগিয়ে নিয়েছেন, শেখ বিলাল উদ্দিন। আমরা এই 3 জনকেই আমি ব্যক্তিগতভাবে স্মরণ করছি। আজান দিয়ে দিয়েছে, আমাদের মধ্যে থেকে যে কোনো একজন আজানের জবাব দিবেন এটি আশা করছি। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের সাংবাদিকদের আরেকটি সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি
দৈনিক সংগ্রামের সাথেও তিনি আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমাদের সাংবাদিক নেতা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য রাখছেন ডিউজের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে খুলনা ব্যুরো কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য আয়োজনের সভাপতি দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান জনাব আব্দুর রাজ্জাক রানা, অতিথিদের মধ্যে উপস্থিত আছেন খুলনার কৃতি সন্তান সাবেক এমপি, তুখোর রাজনীতিক, বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং সাবেক একজন সাংবাদিকও তিনি, জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উপস্থিত রয়েছেন বাংলাদেশ পাবলিকেশনসের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোবারক হোসাইন। অতিথিবৃন্দ, আমি সবাইকে সম্বোধন থেকে বিরত থাকলাম কারণ সময় বেশি লাগবে। যারা আলোচনা শুনছেন, সাংবাদিক এবং সংগ্রামের শুভাকাঙ্ক্ষী, আমি প্রথমেই আজকের এই সমাবেশে সে সমস্ত বীর শহীদদের স্মরণ করতে চাই যারা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দেবার জন্য শাহাদাতের নজরানা পেশ করেছেন। একই সাথে স্মরণ করি ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ 17 বছরে আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন, ফ্যাসিবাদী সরকারের মিথ্যা মামলায় যারা সাজা ভোগ করেছেন, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই সমস্ত শহীদদেরকে। একই সাথে আমি স্মরণ করছি শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের রক্তস্নাত এই খুলনার মাটিতে দাঁড়িয়ে সেই শহীদ বেলাল ভাইকে, যিনি সংগ্রামেরও ব্যুরো প্রধান ছিলেন এক সময়। সংগ্রামী উপস্থিতি, আজকে আমি বেশি কথা বলবো না। নেতৃবৃন্দ আছেন যাদের কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সংগ্রামের দীর্ঘ পথ চলায় যে বৈরী পরিবেশ মোকাবেলা করে দীর্ঘ সময় পার করেছে, তো সেই সময়টি সুখকর ছিল না। আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে এসেছে বৈরী পরিবেশ মোকাবেলা করে সংগ্রাম এসেছে। তো সংগ্রাম দীর্ঘ 50 বছরেরও, আপনারা শুনেছেন যে 55 বছর পার করেছে। একটি প্রেক্ষাপটে আজকে 50 বছর বলা হয়েছে। সংগ্রামের সত্য ইতিহাসটি তুলে ধরেছেন আমাদের পূর্বের বক্তা, সেজন্য তাকেও ধন্যবাদ জানাই। তো আমি যে কথাটি বলতে চাই যে এই দীর্ঘ 55 বছর সংগ্রাম পার করেছে, যেই দলটিকে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সব চেষ্টা করেছে বিগত ফ্যাসিবাদী সরকার, যেই পত্রিকাটি বন্ধ করবার জন্য, পত্রিকাটির গলা টিপে হত্যা করবার জন্য সব চেষ্টা করেছে, সত্যের পথে টিকে থাকার জন্য লড়াই সংগ্রাম করে টিকে এই সংগ্রাম এখনো তার পদযাত্রা, তার পথ চলা অব্যাহত রেখেছে। আমি একটি ছোট্ট উদাহরণ দিতে চাই। আপনারা গতকালকে যারা পত্রিকা দেখেছেন তারা দেখে থাকবেন যে গতকালকে একটি পত্রিকা বন্ধ করে দিয়েছে, একটি নোটিশ দিয়ে, ছোট্ট একটি নোটিশ দিয়ে। সেই পত্রিকাটির নাম হচ্ছে ভোরের কাগজ। যে পত্রিকাটির মালিক হচ্ছে আওয়ামী সরকারের আমলের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, এমপি ছিলেন, সাবের হোসেন চৌধুরীর একটি পত্রিকা। হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তারা তাদের সরকারটি পালিয়ে যাবার পাশপাশের পাতায় তাদের পত্রিকাটি বন্ধ করে দিতে হয়েছে। তারা পত্রিকাটি চালাতে পারেননি। কারণ হচ্ছে যে তারা সত্যের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। আর সংগ্রাম সত্যের পক্ষে লড়াই করে দীর্ঘ 55 বছর টিকে ছিল। তারা সব বৈরী পরিবেশ মোকাবেলা করে এই পত্রিকাটিকে টিকিয়ে রেখেছে আপনাদের ভালোবাসার কারণে। তো এজন্য বলতে চাই যে সত্য সবসময় সংগ্রাম করে টিকে থাকতে হয়। তো সেই সংগ্রামী ভূমিকা সংগ্রাম পালন করেছে। তো এজন্য আমি বলবো আপনাদের কাছে যে আজকে সংগ্রাম যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, আমরা মনে করি যে একটি ইতিবাচক পরিবেশে আমরা আজকে উপনীত হয়েছি।
জুলাইয়ের যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে। তো এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আজকে যারা আমরা পত্রিকার সাথে জড়িত আছি তাদের দায়িত্ব যেমন বেড়েছে, পত্রিকার পাঠক যারা আছেন তাদের দায়িত্ব বেড়েছে, পত্রিকার যারা সাংবাদিক রয়েছেন তাদেরও দায়িত্ব অনেক বেড়েছে এই পরিবেশকে টিকিয়ে রাখবার জন্য। তো আমি বিশ্বাস করি যে সংগ্রাম যেই উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল সেই উদ্দেশ্য থেকে কখনো বিচ্যুত হয়নি। তো এই জন্য আমরা সেই সংগ্রামের শুভকামনা জানিয়েছি অনেকেই। তো আমি বলবো যে আসুন, আমাদের অনেক রক্ত এবং শ্রমের মধ্য দিয়ে এই দেশটি আমরা নতুন দেশ পেয়েছি। আজকে এই নতুন দেশ পাওয়ার জন্য অনেক রক্ত দিতে হয়েছে। আজকে চারিদিক থেকে যখন আমরা ষড়যন্ত্রের কথা শুনি, আজকে গণমাধ্যমের এক শ্রেণীর সাংবাদিক রয়েছেন যারা এই জুলাই বিপ্লবের ছাত্রদের অবদানকেও বিতর্কিত করবার চেষ্টা করেছেন। কারণ হচ্ছে আমরা যদি মনে করি যে এই জুলাই বিপ্লবের পরে আমাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যারা এদেশের রাষ্ট্র ক্ষমতার উপরিভাগে ছিলেন, যারা এদেশের রাষ্ট্র ক্ষমতাকে যারা ভোগ করেছেন, তারা একটা শ্রেণী পালিয়ে গিয়েছেন। এদেশের মন্ত্রী মিনিস্টাররা এমপিরা পালিয়ে গিয়েছেন। এদেশের 17 বছরে তারা যেই সেক্টরগুলোতে ফ্যাসিবাদের দোসরদেরকে প্রতিষ্ঠা করেছিলেন তারা এখনো সেখানে রয়েছে। তো এজন্য আমাদের চোখ কানকে খোলা রাখতে হবে। আমরা যারা এই শিল্পের সাথে রয়েছি, সংবাদপত্র শিল্পের সাথে, গণমাধ্যমের সাথে, তাদের চোখ কান খোলা রেখে সেই ফ্যাসিবাদের দোসরদেরকে আজকে আমাদের চিহ্নিত করতে হবে। আজকে এটি চিহ্নিত করা খুব দুরূহ হয়ে গিয়েছে, কারণ তারা হচ্ছে গিরগিটি প্রজাতির, তারা রং বদলায়। আমরা 71 সালের পরেও দেখেছি, এই জুলাই বিপ্লবের পরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা রং বদলিয়ে আমাদের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং আমরা চাই যে এই ফ্যাসিবাদের দোসরদেরকে এই সমাজ থেকে, রাষ্ট্র থেকে সমূলে উৎপাটন করতে হবে। এটি সাংবাদিকদের দায়িত্ব, এটি গণমাধ্যমের দায়িত্ব, এটি আমাদেরও দায়িত্ব, সকলের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা যদি পালন করতে না পারি তাহলে জুলাই বিপ্লবের অর্জন আমাদের ব্যর্থ হতে পারে। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে যে আসুন আজকে আমরা এই সংগ্রামের সুবর্ণ জয়ন্তীতে একটি শপথ দিয়ে যাই যে এই যে সুন্দর একটি দেশ আমরা পেয়েছি, এই দেশটিকে আরো সুন্দর করবার জন্য আমাদের দায়িত্ব অনেক। কারণ হচ্ছে এই দেশটি একেবারে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বিগত 17 বছর আমাদের কথা বলবার অধিকার ছিল না, সাংবাদিকতার করবার অধিকার ছিল না। আজকে যে গণমাধ্যমগুলো টিকে ছিল তারা অধিকাংশই সরকারের প্রচারপত্রে পরিণত হয়েছিল, সরকারের প্রচার মাধ্যমে পরিণত হয়েছিল, গণমাধ্যমের চরিত্র তাদের ছিল না। সেজন্য বলবো যে আজকে যে গণমাধ্যমগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি সেটি সত্যিকার অর্থে গণমাধ্যমের ভূমিকা পালন করবে। আর সত্যিকারের গণমাধ্যমের ভূমিকা যদি এই গণমাধ্যমগুলো পালন করে তাহলে রাষ্ট্র তার সঠিক পথে চলবে, রাষ্ট্র তার রাস্তা হারাবে না। সুতরাং রাষ্ট্রকে উন্নয়নের জন্য গণমাধ্যমকে তার সঠিক পথে চলতে দিতে হবে, আর সেই সঠিক পথে চলবার জন্য আমাদের দায়িত্ব অনেক। সুতরাং আমরা সেই শহীদদের অর্জনকে বৃথা দিতে চাই না। আমরা রক্তের বিনিময়ে যেই নতুন স্বাধীন দেশ পেয়েছি, আজকে সেই স্বাধীন দেশে আমরা সেই ফ্যাসিবাদের দোসরদেরকে চিহ্নিত করে করে আজকে তাদেরকে বিচারের আওতায় এনে এরপরে আমাদের দায়িত্ব শেষ করতে চাই। তাদেরকে যদি আমরা বিচারের আওতায় আনতে পারি তাহলেই রাষ্ট্র তার সঠিক পথে চলতে পারবে। আমরা যেই বৈষম্যহীন রাষ্ট্র চাই সেই বৈষম্যহীন রাষ্ট্র আমরা পাবো। কারণ যে চেতনা নিয়ে 24-এর বিপ্লব হয়েছে একটি বৈষম্যহীন সমাজের জন্য, সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমরা অনেকের অভিব্যক্তি শুনলাম। দৈনিক সংগ্রাম আগামী দিনে কিভাবে পথ চলবে, বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, শহীদের রক্তে কিভাবে আমরা আগামী দিনের আন্দোলন বিপ্লব বাংলাদেশে ঘটবে, আগামী দিনের সূর্যোদয় কিভাবে হবে, আমরা সেদিকের দিক নির্দেশনা শুনলাম। এ পর্যায়ে আজকের এই বিশিষ্টজনদের সম্মাননা আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, দৈনিক সংগ্রামের
সাবেক খুলনা ব্যুরো প্রধান, খুলনা প্রেস ক্লাবের সাবেক নির্বাহী সদস্য জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বক্তব্য রাখছেন জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. দৈনিক সংগ্রামের প্রকাশনার 50 বছরের আয়োজিত আজকের সুবর্ণ জয়ন্তীর সম্মানিত সভাপতি, ঢাকা থেকে আগত বাংলাদেশ পাবলিকেশনসের ভাইস চেয়ারম্যান জনাব মোবারক হোসাইন, এখানে উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক নেতা শহীদুল ইসলাম, মেহমানদের নাম একটু ঢাকা থেকে যারা তাদের নামটা আমি আগে নিলাম, খুলনার অনেক বর্ষিয়ান বিশিষ্ট জন এখানে উপস্থিত আছেন, অ্যাডভোকেট আনসার উদ্দিন, প্রফেসর মাজারুল হান্নান, আমাদের পুলিশ কমিশনার সাহেব, ডিআইজি সাহেব সবাই ছিলেন, অনেক সিনিয়র সাংবাদিক বিভিন্ন সময় যারা এখানে সংগ্রামের ব্যুরোর দায়িত্ব পালন করেছেন, অন্যান্য গণমাধ্যমের দায়িত্ব পালন করেছেন, রাজনীতিবিদ আছেন, গণমাধ্যম কর্মীরা আছেন এবং আমন্ত্রিত সুধীবৃন্দ। এটা আমার জন্য খুব আনন্দের, একটা স্বস্তির অনুভূতি আমি অনুভব করছি যে দৈনিক সংগ্রামের ব্যাপারে যারাই বক্তব্য রেখেছেন অনেকেই আমি তাদেরকে বলতে শুনলাম যে দৈনিক সংগ্রাম করেই বেঁচে আছে, সংগ্রাম করেই সে যাচ্ছে, সংগ্রাম করেই সে টিকে আছে। তার অর্থ দাঁড়ালো যে সংগ্রামের এই মাজারুল হান্নান স্যারের কথাই আমি বলবো যে 55 বছর এই পথটা কুসুমাস্তীর্ণ ছিল না, এটা কণ্ঠকাকীর্ণই ছিল। অ্যাডভোকেট আনসার উদ্দিন ভাই সংগ্রামের সূচনা আতুর ঘরে তার কষ্ট আর তার প্রতিবন্ধকতা তিনি ব্যক্ত করেছেন। 5টা বছর কেন আমাদের কনসিল করতে হলো? আমি একমত মাজারুল হান্নান সাহেবের সাথে, এটা সংগ্রামের যাত্রা পথের মধ্যেই ধরা উচিত এবং সংগ্রাম 55 বছরই কাউন্ট করা উচিত। যে 5 বছর আমরা বাদ দিতে চাচ্ছি সেটা একটা স্বৈর শাসনের, গণমাধ্যমের প্রতি, মানুষের সংবাদপত্রের, গণমাধ্যমের স্বাধীনতার প্রতি যে অত্যাচার, যে নিপীড়ন, সংবাদপত্রের কণ্ঠকে চেপে ধরে মত প্রকাশের স্বাধীনতাকে যারা রুদ্ধ করেছিল, সেই সময় তারা ফ্যাসিস্ট ছিলেন, তারা ইতিহাস থেকে সংগ্রামকে 5 বছর কনসিল করতে চেয়েছিল। তো আমি আজকের এই মিলন মেলায় আমি খুব আনন্দ বোধ করছি যে এই সংগ্রামের সাথে কিছু সময় আমার জীবনে কেটেছে। প্রায় 86 এর মাঝামাঝি পর্যন্ত আমি সংগ্রামে ছিলাম। প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ছিলাম। শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি খুলনা প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক ইউনিয়নের সাথে যারা আছেন, অনেকেই বক্তব্যের মধ্যে আমার প্রসঙ্গ এনে বলেছেন যে আমি যেদিন এই পেশা থেকে চলে গিয়েছি, আমি স্বেচ্ছায় এই পেশা থেকে পদত্যাগ করি, আমি আমার রাজনৈতিক জীবনে চলে গিয়েছি। অনেকেই বলেন, প্রেস ক্লাবের যারা মরহুম সভাপতি ছিলেন, সিনিয়র সাংবাদিক ছিলেন, আমাকে বলেছেন যে পরোয়ার, তুমি যে কাজটা করেছো এটা খুলনা প্রেস ক্লাবের ইতিহাসে বিরল, কেউ করেনি, বরং জোর করে বিদায় করতে হয় যে তুমি নাই, তুমি এখন রিজাইন করো। সে কারণে অনেকে আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে আমি আমার সিনিয়র সাংবাদিক বন্ধুদের এই ভালোবাসা পেয়েছি। এখানেও একটা নৈতিকতার প্রশ্ন। সংগ্রাম যে বলছে যে সত্যের সংগ্রামে নিবেদিত, তা আমরা যারা সংগ্রামের সাথে থেকেছি, সে সংগ্রামটা যদি সত্যের জন্যই হয়, তাহলে অসত্যকে ধারণ করে কেন একটা জায়গায় লুকিয়ে থাকবে? এটা তো সত্যের সংগ্রামের নিবেদিত হওয়া গেল না। সেজন্য আমি এই দীর্ঘ পথ মাড়ি দিয়ে
অর্ধ শতাব্দীর পর সংগ্রাম যে বেঁচে আছে, এমন একটা আনন্দ ঘন আয়োজন যে করতে পারলো, একটা বর্ণাঢ্য আয়োজন, তারা র্যালি করেছে, তাদের আজকে আলোচনা হচ্ছে, সম্মানীয় ব্যক্তিদের তারা সম্মাননা দিলেন, ক্রেস্ট দিলেন। আমার তো জানা মতে একটা বর্ণাঢ্য আয়োজন বোধহয় আজকেই আমি এত বড় আয়োজন প্রথম দেখলাম। এটার জন্য আমি সংগ্রামের ব্যুরো সহ খুলনার সাংবাদিক সমাজকে ধন্যবাদ জানাই যে তারা সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানকে আনন্দঘন, উপভোগ্য এবং আকর্ষণীয় করে তুলেছেন। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাকে একজন সংবাদকর্মী হিসেবে সাথে ছিলাম বলে আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আলটিমেটলি আমি বুঝেছি এটা যে রাজনীতি করার কারণে আমি কিন্তু আমন্ত্রিত না, কাকতালীয় ভাবে রাজনীতি জুড়ে গেছে বলে আমাকে এখানে পরিচয়টা দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি আমি ইনভাইটেড হচ্ছি সংগ্রামের সাথে সম্পর্কটা থাকার কারণে। সুধীবৃন্দ, কথা বেশি বলবো না, আজান হয়েছে, এখন নামাজ, খাওয়া, সকলেই চলে যাওয়ার চিন্তায় চিন্তিত। আমি দুটো কথা বলবো। কেউ কেউ হয়তো আশা করছেন যে যেহেতু আমার রাজনীতির সাথে একটা সম্পর্ক, জাতীয় রাজনীতির পরিস্থিতি নিয়ে আমি হয়তো কোনো কথা বলবো এবং হয়তো অনেকের জন্য লম্বা সময় যাবে, বিরক্তি হবে, সে ব্যাপারে আমি পুরো নিশ্চয়তা দিচ্ছি আমি ওই রাজনৈতিক বক্তব্য এখানে রাখবো না, এটা সেই মজলিস না। আমি সংগ্রামের লোক। একটা শুধু কথা বলবো যে দৈনিক সংগ্রাম, আমার খুব মনে আছে, নাম বলবো না, একজন রাষ্ট্রপতি, বাংলাদেশের একজন প্রয়াত রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার কিছুদিন পর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, সংবাদপত্র হাউসগুলোতে ভিজিট করছিলেন, এক একদিন এক এক পত্রিকায়। তখন আমি সাংবাদিকতা করি, সংগ্রামের প্রতি আমার খুব আগ্রহ, আবেগ। তো উনি সংগ্রাম ভবন মগবাজারে ভিজিট করলেন। আমি খুব আগ্রহের সাথে পত্রিকায় যে উনি একজন প্রেসিডেন্ট সংগ্রাম অফিসে গেছেন দেখি উনি কি ভিজিট করলেন, ছবি টবি নিউজ দেখার জন্য খুব কিউরিয়াসিটি আমার। তো দেখলাম পত্রিকার শিরোনাম হয়েছে যে সেই প্রেসিডেন্ট মন্তব্য করেছেন সংগ্রামের ছোট ছোট রুমে ডেস্কে কাজ করছেন এডিটর, চিফ এডিটর, নিউজ এডিটর, ছাপাখানা। তার অ্যারেঞ্জমেন্ট দেখে তিনি খুব আফসোস করে বলেছেন, আফসোস এবং খুশি দুটাই মিশ্রিত ছিল, যে দৈনিক সংগ্রাম সংগ্রাম করেই বেঁচে আছে। এই বক্তব্যটা এদেশের একজন প্রয়াত রাষ্ট্রপতি। আমি খুলনাবাসী, খুলনা দৈনিক সংগ্রামের পাঠক, শুভানুধ্যায়ী আমরা যারা আছি, সংগ্রামের সার্কুলেশন, সংগ্রামের বিজ্ঞাপন, সংগ্রাম পত্রিকাতে সত্যের পথে নিবেদিত থাকার ব্যাপারে যারা হাতে হাত ধরে সহযোগিতা করছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে সংগ্রামের একজন নিয়মিত পাঠক হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। আর এই প্রেস ক্লাবে যেহেতু আমি ছিলাম, আমাকে অনেক ব্যথিত করেছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় এই দৈনিক কি বলে খুলনা প্রেস ক্লাবের উপরে যে আক্রমণ, হামলা, অগ্নিসংযোগ, এটা দলমতের ঊর্ধ্বে নিরপেক্ষভাবে কোন একজন সাধারণ শান্তিপ্রিয় নাগরিক প্রেস ক্লাবের মতো জায়গায়, যেটা হচ্ছে সাংবাদিকদের একটা মিলন কেন্দ্র। আধুনিক সভ্য যুগে সাংবাদিকতাকে বলা হয় ফোর্থ পিলার অফ দি স্টেট। অনেকে বলেন এটা হচ্ছে ব্যারোমিটার অফ সিভিলাইজেশন, সভ্যতার একটা ব্যারোমিটার। এসব কিছু ভিন্নতার ঊর্ধ্বে একটা স্বাধীন মতামত প্রকাশের মিলন কেন্দ্র। সেখানে অগ্নিসংযোগ, বিধ্বস্ত রুমগুলো আমি দেখে খুব আপ্লুত হয়েছিলাম। আমাদের সংগঠনের আমির, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, দেশের এখন সবচেয়ে আলোচিত নেতা, সবচেয়ে নন্দিত নেতা, সবচেয়ে মানবিক নেতা, তিনিও এই প্রেস ক্লাব পরিদর্শনে এসেছিলেন। ব্যথিত হয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, যতটুকু তিনি পেরেছেন এই ক্ষতিপূরণের জন্য প্রেস ক্লাবের পাশে এসে দাঁড়িয়েছেন। তা আমি অনুরোধ করব, আমি চেষ্টা করেছি তারপরে এই সাংবাদিকদের সঙ্গে, প্রেস ক্লাবের সাবেক বর্তমান সদস্য এবং নেতৃবৃন্দের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলেছি, ফোনে কথা বলেছি যে কি করে প্রেস ক্লাবের আভ্যন্তরীণ এই পরিবেশকে সুন্দর করা যায়। মানুষের কাছে আমরা একটু ছোট হয়েছি, এটা থেকে ফিরে থাকা দরকার। প্রেস ক্লাবটা এখনো ভাঙেনি, প্রেস ক্লাবটা কিন্তু এখনো আনডিভাইডেড। সাংবাদিক ইউনিয়ন যেহেতু ট্রেড ইউনিয়ন রাজনৈতিক মত পথের কারণে এখানে একাধিক ইউনিয়ন হওয়ার আইনগত সুযোগ আছে, সেজন্য দুটো ইউনিয়ন আছে, একটা কেইউজে, একটা এনইউজে। তা আমি আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমার হাম্বল সাবমিশন থাকবে যে আমাদের সাংবাদিকতার যে সম্মান, আমাদেরকে জাতির বিবেক বলা হয়,
আমরা দেশ জাতি সত্য প্রতিষ্ঠায় কলম যুদ্ধ করি। আমরা যেন ছোটখাটো তুচ্ছ বিষয় নিয়ে আমাদের এই ইউনিটিকে, ঐক্যবদ্ধ রূপকে আমরা যেন বিভক্ত না করি, বিশৃঙ্খলা না করি। এক্ষেত্রে আপনারা আশা করি আরো উদার, আরো বড় মন নিয়ে আপনারা মিলেমিশে দুই ইউনিয়নের সাংবাদিকদের ঐক্য আর আনডিভাইডেড প্রেস ক্লাবকে আনডিভাইডেড রাখার যে উদারতা, সেটা আপনারা সবাই দেখাবেন। তাহলে খুলনার সম্মান বাড়বে, আমরা আনন্দিত হব। তা না হলে এখানে আর কিছু ব্যতিক্রম হলে আমরা খুব কষ্ট পাবো। প্রিয় ভাইরা, পরিশেষে আর একটা কথা বলি। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার একটা ফেয়ার, ফ্রি, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইলেকশনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে দায়িত্ব নিয়েছেন, সেই দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। একটা নতুন বাংলাদেশ নির্মাণের অভিযাত্রায় এই সরকারের সামনে কিন্তু ফ্রম দি ভেরি বিগিনিং অফ দি গভর্নমেন্ট অনেকগুলো চ্যালেঞ্জ তিনি ফেস করছেন, সেটা আমরা জানি। এই সরকারকে অকার্যকর করে পতিত ফ্যাসিবাদ, পতিত ফ্যাসিস্ট, পতিত স্যাডিস্ট কোন উপায় করে আবার এখানে ফিরে এসে আবার সেই 17-18 বছরের কালো যুগে এই স্বাধীন জাতিকে ফিরিয়ে নেওয়া যায় কিনা, সেই চক্রান্ত সে ভারতে বসে, দিল্লিতে বসে করেছে। অনেক এজেন্সি তার সাথে যুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অকুতভয় আমাদের সোনার সূর্য সন্তানেরা এবং সকল দেশপ্রেমিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি বারবার সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। 4 বার পাল্টা কু করার চেষ্টা করা হয়েছে, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের সম্প্রদায়কে নিয়ে এখানে রাজনীতির ট্রাম্প কার্ড চালাবার চেষ্টা করা হয়েছে। এ দাবি সে দাবি নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। আপনি বলেন, মাত্র 5টা মাসে একটা নতুন সরকার এত বড় কঠিন দায়িত্ব, এতগুলো চ্যালেঞ্জ ফেস করবেন না? সংস্কার করবেন না? রিফর্ম করবেন না? ইলেকশন করবেন না? স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করে একটা ন্যাশনাল ইউনিটি গড়ে তুলবেন? কি করবেন তিনি? যারা এখন অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকারে আছেন, কেউ তো জোর করে ক্ষমতা নেন নাই। ডক্টর প্রফেসর ইউনূসকে তো ছাত্র জনতা তাকে ডেকে নিয়ে আসা হয়েছে। তিনি তো এখনো বলেন যে আমি তাড়াতাড়ি আমার দায়িত্ব পালন করে আমি আমার জায়গায় ফিরে যেতে চাই। অথচ প্রায় 2000 ছাত্র জনতার জীবন, 30,000 আহত ছাত্রদের আহাজারি, অনেকের চোখ নেই, পা নেই, হাত নেই, মগজের ঘিলু বেরিয়ে গেছে। অনেকের সঙ্গে আমরা দেখা করেছি, তাদের কথার চোখের পানি, কান্নার কোনো জবাব আমরা দিতে পারিনি। সব কি বৃথা হয়ে যাবে? সেজন্য আমরা আজকের এই মিলন মেলা থেকে রাজনৈতিক শক্তি এবং নেতৃত্বের প্রতি আহ্বান জানাবো। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা যারা একসাথে মিলেমিশে রাজপথে থেকেছি, কারাবরণ করেছি, রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা জীবন দিয়েছে। কোন ছোটখাটো রাজনৈতিক ইস্যু থাকতে পারে সব দলের, সেটা আলাদা আলাদা, কিন্তু পতিত স্বৈরাচারকে স্পেস করে দেয়, তাকে আবার রাজনীতিতে সুযোগ করে দেয়, এমন কোন ইস্যুতে অনৈক্য সৃষ্টি করে তাদেরকে যেন এখানে আসবার সুযোগ আমরা কখনো করে না দিই। আমাদের মধ্যে চিন্তা ঐক্য থাকবে। হ্যাঁ, আমি একটা দল করি, আপনি আরেকটা দল করেন, আপনার দলের কথা আপনি জাতির সামনে বলেন, আমিও বলি। রাজনীতিতে যুক্তি থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু অসত্য তথ্য দিয়ে, অন্যায় বিতর্ক করে এমন পরিস্থিতি জাতির সামনে নিয়ে আসা উচিত নয় যাতে দেশ, জনগণ, গণতন্ত্র, ভোটাধিকার, মানবতা, ধর্মীয় মূল্যবোধের আসল শত্রু যে সেজন্য আবার এই ভূখণ্ডে রক্তাক্ত জনপদে ফিরে আসার সুযোগ না থাকে। এটার ব্যাপারে আমাদের একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। রাজনীতিতে একটা কথা আছে যে ইউনিটি আর ইউনিফর্মিটি এটা এক জিনিস না। ঐক্য নানান ইস্যুতে হতে পারে, আর ইউনিফর্মিটি নানান চিন্তা, বুদ্ধি, জ্ঞানের ক্ষেত্রে ঐক্য হতে পারে। চিন্তার ক্ষেত্রে, ধারণার ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, থিমের ক্ষেত্রে, ফিলোসফির ক্ষেত্রে ভিন্ন মত নিয়েও কিন্তু জাতীয় কমন ইস্যুতে ঐক্য হতে পারে। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি। আর চিন্তার ক্ষেত্রে মিল হলে সেটাকে বলে ইউনিফর্মিটি। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এজন্য দল মতের ভিন্নতা থাকুক, আমাদের খেয়াল থাকে স্বাধীনতার পর আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ
বীর মুক্তিযোদ্ধারা এক সাগর রক্ত দিয়ে আমাদের প্রিয় জন্মভূমিকে স্বাধীন করেছেন। আমরা তখন স্কুলে পড়েছি, ছোট ছিলাম। অপ্রয়োজনীয় অহেতুক বিতর্ক সৃষ্টি করে আমরা জাতিকে যেন আর বিভক্ত না করি। আমরা স্বাধীনতার 53 বছর পেরিয়েছি। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া, সিঙ্গাপুরের অনেক দেশ অনেক উন্নত হয়ে গিয়েছে। দুনিয়ার কোন দেশে আপনি পাবেন না যে স্বাধীনতার পরে পুরাতন কোন ইস্যু নিয়ে ওরা জাতিকে বিভক্ত করে ফেলেছে, এটা নাই। কিন্তু আমরা এখন তা করছি। আমাদের অনেক প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। আমি আহ্বান জানাবো, আসুন আমরা দেশকে ভালোবাসি, এদেশে আমরা জন্মেছি, এখানেই আমাদের মরতে হবে। আমরা আমাদের সন্তানকে রক্তদান যেন বৃথা না যায়। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে অন্তর্বর্তীকালীন এই সরকারের অভিযাত্রায় আমরা তার পাশে দাঁড়াই, সহযোগিতা করি। নৈরাজ্য সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অহেতুক উস্কানিদাতা, অসত্য প্রচার করে নাগরিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার সমস্ত অপরিণামদর্শী প্রচেষ্টাকে যেন আমরা ঐক্যের মধ্য দিয়ে থামিয়ে দিতে পারি। সেই জাতীয় ঐক্য আজকের এই দৈনিক সংগ্রামের 55 বছর পূর্তির সুবর্ণ জয়ন্তীতে আমাদের পথ চলার জন্য একটা স্লোগান হোক, একটা প্রত্যয় হোক। বিশেষ করে ঢাকা থেকে বিপিএল এর ভাইস চেয়ারম্যান এবং ডিউজের সভাপতি এখানে এসে আমি মনে করি দৈনিক সংগ্রামের এই আনন্দঘন আয়োজনকে আরো সমৃদ্ধ করেছেন, সম্মানিত করেছেন। খুলনাবাসীর পক্ষ থেকে তাদেরকেও আমি আলাদা মর্যাদা, সম্মান, আন্তরিকতা, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দৈনিক সংগ্রাম দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের আগামী দিনের পথ চলার দিক নির্দেশনা দিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমি এখন আজকের এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছেন